তো ফিল্মে যখন কাজ করতাম আসলে তখন আমাদের এই যে ক্যামেরা যারা ক্যামেরাম্যান ছিল ওনারা হয়তো লাইটের ডিরেকশন দিত, তখন আমার বলতেছে ক্যামেরা অফ করো। তো অফ করার পরে কয় যে আমি একটু দেখি, দেখার পরে মনিটর দেখতে গেছে, দেখতে যাইয়া বলতেছে এটা কি করছো? কেন স্যার কি হয়েছে? আজকে আপনার 3টা বাজে শুটিং শেষ হয়েছে, যে 2 ঘন্টা ঘুমাইছে, কালকে আবার একটা সেটে দিয়ে কাজ করতেছে। তার কারণ হলো 500 টাকা দিয়ে সে কি করবে, একদিন খাইলে তো 500 টাকা শেষ। তাহলে তার তো সংসার আছে, ফ্যামিলি আছে। শ্রাবন্তী আপা বা সিনিয়র যারা আছে এরা আমাদেরকে এত ভালোবাসতো, এত আপন মনে করতো। আমার অসংখ্য ছবি আছে যে আমার ফেসবুকে প্রচুর ছবি দেন, অসংখ্য ছবি আছে আমার কাঁধে জড়াইয়ে ধরি, হাঁটাহাঁটি, কোলাকুলি, অসংখ্য। ইব্রাহিম ভাই, লাইট ঠিক আছে, খুব সুন্দর, ডিজাইনটা খুব ভালো হয়েছে। আর আমাদের সিডব্লিউসি পডকাস্টের খুবই ভালো, নিয়ন ডিজাইনে আসছি, খুবই ভালো হয়েছে। গাফার যখন বলছে সব ঠিক আছে, আমরা মনে হয় এবার একটু স্বস্তি আসলো যে লাইটটা স্যাটেলাইট আমাদের ঠিক আছে কিনা, এই যে ওই জায়গা থেকে সেটিংটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সিনেমা অনেকগুলো হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড কয়টা পাইছে? জীবনে ন্যাশনাল অ্যাওয়ার্ড কি এখনো চোখে দেখিনি। কেন দেখিনি হলো আমরা হয়তো ব্যর্থ। আমাদের যারা আমাদের পূর্বে যারা ছিল, আমাদের সিনিয়র লেভেলের যারা, ওনারা হয়তো এই জায়গাটা তৈরি করতে পারেনি, যার কারণে আমরা চেষ্টা করতেছি। তো এই চেষ্টা এখনো সফল হয়নি। তো আশা করি যে সামনে হয়তো সফল হওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা বেশ কয়েক জায়গায় আমাদের নামে একটা নিউজও হয়েছে। নিউজ হয়েছে হলো যে আমরা এখন পর্যন্ত কেন কিছু পাইতেছি না। কার দিক থেকে? গভর্নমেন্টের দিক থেকে? গভর্নমেন্টের দিক থেকে না, এটা হয়েছে আসলে আমরা যাদেরকে গুরু মানতেছি। প্রথমে আমি বলি যে আমরা আমাদের যে অভিভাবক, যে ক্যামেরাম্যান এবং ডিরেক্টর, আমরা দুজনকে আমরা আসলে গুরুই মানি, আমরা গুরু চোখেই দেখি। তো একটা সময় আমরা যখন ফিল্মে কাজ করতাম, আমার প্রথম শুরুটা হলো ফিল্ম থেকে আমি মিডিয়াতে যাই। তো ফিল্মে যখন কাজ করতাম আসলে তখন আমাদের যে যারা ক্যামেরাম্যান ছিল ওনারা হয়তো লাইটের ডিরেকশন দিত। তা আমরা যখন একটা সময় যাই, আমরা যখন মিডিয়ায় চলে আসি, তখন আস্তে আস্তে আমরা এই লাইটের ডিপার্টটা মূলত লাইটম্যানদের হাতেই যায়। মিডিয়া বলতে নাটক, টিভিসি বলেন, যে বিজ্ঞাপন বলেন, এগুলা ম্যাক্সিমামই লাইটের এখন একজন গ্রাফার আছে, গ্রাফারের ডিরেকশনে লাইট হয়। মাঝে মাঝে ডিওপিরা ওনারা একটু সাজেশন দেয় আর কি, যে আমি মানে এভাবে দেখতে চাই। এটা যেমন একজন ক্যামেরাম্যান ডিরেক্টরের কাছ থেকে বুঝে নেয়, বুঝার পরে একজন লাইট ডিজাইনারকে ক্যামেরাম্যান বুঝে যে ভাই আমি জিনিসটা আসলে এইভাবে দেখতে চাই। তো এই যেভাবে দেখতে চায় বলে আমরা আবার ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এখানে অনেক টেকনোলজির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করে, কিন্তু আমরা টেকনোলজির দিক থেকে পিছানোর কারণে আমরাও পিছিয়ে আছি। বলবেন যে টেকনোলজিটা কীরকম? ধরেন আমরা যখন একটা কাজ করতে যাই, তো আমাদেরকে তো একটা রেফারেন্স দেয় যে এই রেফারেন্স অনুযায়ী আমরা কাজটা করব। রেফারেন্সটা আমরা যেটা দেখি ওটা হলো ধরেন 500 কোটি টাকা বাজেটের ছবি, কিন্তু আমরা এখানে এসে আমরা যেটা পাইতেছি রেফারেন্স অনুযায়ী তো আমাদের কোনো কিছু নাই বলতে হলো, মনে করেন যে একটা চাঁদের আলোর লাইট করবো, সাপোজ একটা চাঁদের আলোর লাইট করবো, এই লাইটটা কোথায় থেকে উঠতে হবে? হয়তো উপর থেকে দিতে হবে, ছাদ তো উপরেই থাকে, নিচে থাকে, টপ থেকে দিতে হবে। এখন টপ থেকে যদি দিতে যাই আমি, দেখা গেছে আমার পজিশন মতো হয়তো একটা আম গাছ আছে বা জাম গাছ আছে, বা ওই পজিশন, গাছের পজিশন যেখানে আছে সেটার পজিশন তো ওইভাবে নাই, বা আর্টিস্টের পজিশন ওইভাবে নেই, কিন্তু আমার গাছটা আছে ওই কর্নারে আছে, আমার লাইটটা দরকার হবে এইখানে।
কিন্তু আমার গাছ আছে ওই কর্নারে, আমি তো আর ওই গাছ ছাড়া তো আমি আর উপরে যাইতে পারতেছি। তার কারণ হলো আমাদের এখানে দুইটা দিক দেখতে হবে, একটা হলো বাজেটের স্বল্পতা দেখি আমরা সবসময়, আমরা একটা জিনিস সবসময় দেখি হলো বাজেট স্বল্পতা। আমরা যেইখানেই কাজ করতে যাই এই বাজেটটা নিয়েই আমরা বিপদে পড়ি। তারপর আমাদের এখানে ভালো করার অনেক, আমাদের ছেলেরা অনেক ভালো করতে পারে, কিন্তু আমরা বাজেটের কারণে আমরা পারি না। যেমন যদি আমার এই গাছটা না দিয়ে একটা কেরেন দিত, বাইরে যেরকম কেরেন দেয় বা আরও অনেক কিছু দেয়, কিন্তু আমার তো ওই কেরেনটা বাজেটে নাই। বাজেটে না থাকার কারণে আমরা কি করি, ওই লাইটটা ওই গাছ থেকেই দিই। গাছ থেকে দেওয়ার কারণে হয়তো পজিশন ঠিক মতো হয়েছে, না হয় অনেক সময় হয়নি, কিন্তু ওইখান থেকে দিতে হইতেছে, আমার বাধ্যতামূলক, কিছুই করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলছেন, আমরা যদি এরকম একটা স্বীকৃতি আমরা পাইতাম, তাহলে আমরা আমাদের যারা এখন কাজ করতেছে তাদের মনে আরও উৎসাহিত হইতো, কাজটা ভালো করার জন্য আরও চেষ্টা করতো। এখন কি করে, আমরা মনে করেন একজন জুনিয়রের আমরা বললাম যে ভাই একটা লাইট ওই গাছ থেকে দিতে চাই, ওই জুনিয়র আমার বলতেছে ভাই গাছ থেকে লাইটটা না দিলে হয় না। কেন ভাই? এই গাছ থেকে দিলেও যে আপনি অ্যাওয়ার্ড পাবেন না, না দিলেও অ্যাওয়ার্ড পাবেন না। আপনি নিচ থেকে করলেও যা, উপর থেকে করলেও তা। আসলে তো বিষয়টা তাই। যদি আমাদের এরকম কিছু স্বীকৃতির ব্যবস্থা থাকতো, তাহলে আমরা ওরা বলতে পারতাম যে হয়তো এই গাছ এইখান থেকে দেওয়ার কারণে তুই অ্যাওয়ার্ডটা পাইতেই পারস। আমি 7 দিন টানা শুটিং করছি। ক্যামেরাম্যান ছিল আমাদের সৈনিক ভাই, তো ডিরেক্টর ছিল হলো, ডিরেক্টর নামটা আমার মনে নেই, খুবই ভালো মানুষ। টানা 7 দিন শুটিং করছি, শুটিং করে রওনা দিয়েছি হলো চিটং। এখন ওইখানে যাওয়ার পরে ওর ডিরেক্টর নাম হলো নবী ভাই, উনি মারা গেছে, প্রথম আলোতে সাংবাদিক ছিল, মারা গেছে উনি। তো আমারও বলতেছে, ক্যামেরাম্যান আমার বুঝাই দিছে ক্যামেরা পজিশনটা এখানে। তো ক্যামেরা পজিশন দেখলে তো আমরা লাইটের টিউব পাইয়া যাই, আমরা যারা লাইট করি ক্যামেরা পজিশনটা দিলে আমরা লাইট বুঝে যাই, কই থেকে লাইট করতে কী করতে হবে। তার কারণ আমাদের কাজে হলো লাইট, কই থেকে লাইট আসবে, কই থেকে আলো আসবে, আমরা এটা নিয়েই খেলি। পরে আমাদের বললো যে এইখানে ক্যামেরা, তখন আমার অ্যাসিস্ট্যান্ট আছিল, এখন সাইনা জসিম হয়তো চিনবেন, সাইনা জসিম আমারে বললো যে আমি আবার কি করি, একটা গাছ আছে বিশাল বড়, ওই যে রাস্তার পাশে যে বট গাছগুলো, বট গাছের পাশ দিয়ে আমি খালি ঘুরতেছি। জসিম যাইয়া আমার বলতেছে ভাই লাইটটা গাছে না উঠাইলে হয় না। তা আমি বললাম যে কেন, তোমার বলছি লাইট গাছে উঠাইতে। কর না, আপনি যেভাবে ঘুরতেছেন লাইট তো গাছেই উঠবে। তা আমি বললাম যে দেখো ক্যামেরা পজিশনটা হলো এইখানে, লাইটটা তুমি 3ভাবে করতে পারো, লাইটটা এখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে হবে, ওইখান থেকে দিলে হবে। আমি 3টে অপশন দিছি এবং আমি বলে দিছি যে এই 3টে অপশনের এইখান থেকে দিলে এরকম হবে, এখান থেকে দিলে এরকম হবে, এখান থেকে দিলে এরকম হবে। 3টে অপশন দিছি, দিয়ে আমি বললাম যে তুমি একটা কাজ করো, তোমার যেখানে ভালো লাগে, ভাই একটু রেস্ট নিলাম, গাড়িতে আসি। আমি কি করছি, গাড়িতে না যাইয়া গাড়ির পিছনে যাইয়া আমি দেখতেছি কি করে। দেখি যে ওরে 4-5 জনে মিলে ধাক্কাইয়া গাছের উপরে উঠিতে আছে, উঠে ওই লাইটটা ওইখান থেকে বাঁচে রাত্রে তখন 3টা বাজে, লাইটটা ওইখান থেকে বাঁধার পরে এই শুটিং করছি। শুটিং করে আমরা ভোরবেলা চিটং রওনা দিছি, চিটং হাই রোডে কাজটা করছি। এখন যদি ও আমার প্রশ্ন করতো যে ভাই ওইখান থেকে দিয়ে তো লাভ নাই, আপনি তো অ্যাওয়ার্ড পাবেন না, তাহলে আমার তো আর জবাব থাকতো না। আমি আমার যারা সিনিয়র আছে, আমার যারা অভিভাবক আছে, আমি তাদেরকেও একটু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আমরা যেন এরকম একটা স্বীকৃতি পাই। আর স্বীকৃতি না পাইলে আস্তে আস্তে যেটা হইতেছে, আমাদের এখানে যারা দক্ষ লাইটে যারা কাজ করে তাদেরকে আমরা কিন্তু রাস্তা থেকে ধরে আইনে লাইটম্যান বানাইতে পারি না। তাদেরকে 5 বছর প্রশিক্ষণ দিতে হয়, 5 বছর পরে একটা লাইটম্যান হয়, সেন্টার দিতে পারে। এখন যেটি কাজ করতেছে এটি লাইটম্যান না, এটি হলো ধরে আমার কাজ চালাইতে হবে, আমার কাজটা চালাইতে হবে, স্ট্যান্ড টানতে হবে। তো আমরা যখন আসছি আমরা অনেক পরিশ্রম করে কাজ করছি, আমাদেরকে একটা সিনিয়র আমাদেরকে চাইয়া নিত যে অমুকের দেন, আমারও তো সিনিয়র আছে। আমরা যে আমাদের সাথে যে এখন জুনিয়ররা কাজ করে, আমাদেরও সিনিয়ররা আছে। আমরা ওই সিনিয়রদেরকে ওইভাবে সার্ভিস দিছি, ওইভাবে সার্ভিস দেওয়ার কারণে
আমরা এই পজিশনে আসছি, না হয় আমরাও এই পজিশনে আসতে পারতাম না। কারণ আমরা কাজের মূল্যায়ন করছি, সবসময় কাজকে শ্রদ্ধা করছি। তো এখন আমার কথা হলো, আমার যারা গুরুজন আছে, আমাদের ক্যামেরাম্যান, ডিরেক্টর, ওনাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা বলবো, আমাদেরকে এরকম একটা স্বীকৃতির ব্যবস্থা যদি করে, আমাদের কাজের গুণগত মান আরও বাড়বে। প্লাস হলো টেকনিক্যাল দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি, বাজেটের দিকটা একটু এই দিকে। তার কারণ হলো আপনার একটা সেট করছেন সুন্দর করে, যদি এই শেডের লাইটে ঠিক মতো না পৌঁছায়, আপনার এই শেডের কোনো মূল্য নেই। এই টেবিলটা আপনি সুন্দর করে বসাইছেন, এই টেবিলে আমার বসাইছেন এখানে, আমার যদি লাইটে ভালো না হয় তাহলে আমার দেখবো কি? ক্যামেরা চোখে দেখবে? ক্যামেরা চোখে দেখবে না। আর লাইট ভালো হইতে হবে। লাইট ভালো হইতে হলে কী করতে হবে? এখন আধুনিক অনেক লাইট আসছে, এই লাইটগুলো যদি আমরা আনি, আমরা তো এটা ভাড়াও দিতে পারবো না। তার কারণ হলো এখন যে লাইটগুলো আসতেছে, মানে এগুলো হলো ওয়ান টাইম লাইট, কিন্তু মার্কেট হলো ডিজিটাল লাইট আছে। কিন্তু বর্তমানে যে লাইটগুলো আছে এগুলো হলো ওয়ান টাইম লাইট। আমরা এই লাইটের টেকনিক্যাল মানে যারা মেকানিক, এই মেকানিকগুলো আমরা ঠিকমতো পাইতেছি না। যে একটা লাইট আনতেছি, অনেক টাকা খরচ করি, এই লাইটটা আমরা কিন্তু একবার চলে, আমার একটা 4 কিলো লাইট ধর না, আমি মনে হয় 5 দিন 6 দিন চালাইছি, এরপর লাইটটা এখন পর্যন্ত নষ্ট। এটার পিছনে আমি আরও প্রায় 1-1.5 লাখ টাকা নষ্ট করছি, আমার এই লাইট এখনও ঠিক করতে পারিনি। তো আমাদের টেকনিক্যাল সব দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদের এখানে ওরকম ভালো মেকানিকের নাই। আর আরেকটা জিনিস হয়েছে যে লাইটম্যানগুলো হলো এই 4 বছর 5 বছর ধরে কাজ করতেছে, কাজ করার পরে এখন এরা আবার চলে যাইতেছে, এরা ব্যাক করতেছে। কারণ হলো এখানে দুইটা জিনিস সমস্যা। এক হলো সম্মানও নাই। সম্মানটা কীরকম? ধরেন আমি আমার যে সম্মানিটা পাবো, ধরেন এখন বর্তমান প্রেক্ষাপটের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রতিনিয়ত জিনিসপত্র দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাইতেছে। আমাদের কিন্তু এই যে 1000 টাকা কনভেন্স পাই একটা লাইটম্যান, 1000 টাকা কনভেন্স পাইয়া সকালে আমরা আগের দিন রাত্রে মাল ওঠে গাড়িতে, আগের দিন রাত্রে মালটা লোড হয়, একটা মাল গাড়ি লোড দিতে গেলে 2 ঘন্টা যায়। এই পরের দিন ভোরবেলা আবার 5টার সময় কল টাইম থাকে। আবার মনে করেন যে আমাদের শুটিং কখন প্যাক আপ হয় আমরা ওটা জানি না। এখন শুটিং যদি 11টা বাজে প্যাক আপ হয়, তাহলে আপনি হিসাব করেন 5টা থেকে 11টা পর্যন্ত কয় ঘন্টা। এটা আমি কেউ দোষ দিতেছি না, এটা হলো আমাদের কালচারটাই এরকম হয়ে আসতেছে, আমরা সিস্টেমটাই আমাদের এরকম। আমরা সকলে মিলে যদি আমরা সিস্টেমের মধ্যে থাকতাম, আমরা একটা ইউনিটি করতাম, আমাদের একটা শিফটিং ডিজাইন থাকতো। এখন একটা লোক কতক্ষণ চলতে পারে? একটা লোক সকাল 5টা থেকে রাত্রে 11টা পর্যন্ত কয় ঘন্টা ডিউটি আপনি হিসাব করে দেখেন, প্রায় 22-23 ঘন্টা প্রতিদিন। আবার 11টা বাজে আপনার স্পটে প্যাক আপ হইলো, প্যাক আপ হওয়ার পরে আবার এই মালামালগুলো নিয়ে, ধরুন উত্তরা প্যাক আপ হয়েছে 11টা, মালামালগুলো নিয়ে আসতে আমার এই যে ধরেন তেজগাঁও আসতে মনে করেন যে 1 ঘন্টা লাগে, তো 12টা। আবার এই মালামালগুলো হাউসে ঢুকাইতে লাগে হলো 2 ঘন্টা, তাইলে কয় ঘন্টা? 2টা বাজে। 2টা বাজে থেকে আবার ওই ছেলেটা বাসায় যায় তার, তাহলে বাঁচতেছে আরও 1 ঘন্টা লাগতেছে, 3টা। আবার পরের দিন ভোর 5টা বাজে কল টাইম থাকে। এখন আমরা ওভার লোকও রাখতে পারতেছি না, এটার জন্য যে আমরা আবার ওভার কিছু লোকজন রাখবো, আমরা সেটাও রাখতে পারতেছি না। তখন এই লোকগুলা থাকতেছে না, কিছু আসে শকর বয়সে আসে, শকর বয়সে আইসে এরা থাকতেছে না কেন? ধর না শকর বয়সে আসলো কি, এখানে নায়ক নায়িকা দেখবে, শুটিং দেখবে, এ হলো একটা। যেমন আমারও শখের বয়সে আমি আসছি পরীক্ষা, আমি আসছি ফিল্মে 2094-তে আসছি পরীক্ষা পালাই দিয়ে আমার 94-তে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিইনি, ম্যাট্রিক পরীক্ষা দিনে, পরীক্ষা না দিয়ে আমি পালাইয়া বাড়ি থেকে ফিরে আসছি। আইসা মনে করেন যে এখানে নায়ক নায়িকা দেখতেছি, ভালো লাগছে, এখানে থাকতেছি, কাজকর্ম করতেছি, ওই ডেলি বেসিস কাজকর্ম। তো এই থেকে মনে করেন যে রয়ে গেছি। এখন যদি একটা সিস্টেম থাকতো যে আমাদের একটা সবার প্রত্যেকটা 18টা 20টা সংগঠন নামে আছে, কিন্তু আমরা নামগুলোর প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমাদের অভিভাবকদেরকে আমাদের তো যেহেতু ডিরেক্টর আছে, ডিরেক্টর আমাদের অভিভাবক, ক্যামেরাম্যান আমাদের অভিভাবক, অবশ্যই তারা আমাদের অভিভাবক। তাদের মাধ্যমে যদি আমাদের একটা সিস্টেম চালু করে, তাহলে আমি মনে করব যে আমরা টোটাল সবাই উপকৃত হব।
কাজের গুণগত মানও বাড়বে। আমরা বলতেছি যে কাজের মান খারাপ হইতেছে, আসলে আমাদের এখানে দক্ষ কারিগর আছে। আমরা কিন্তু ওই যে বাইরে থেকে আমরা কম না। তার কারণ আপনি আমার তো রেফারেন্সটা দিতেছেন বাইরের রেফারেন্স, আমি গাছে বান্ধি আর মাটিতে বান্ধি, যেভাবে বান্ধি আমি ওটা দেওয়ার চেষ্টা করতেছি আপনার। তার মানে ওদের সাথে আমাদের টেকনোলজি হাই, যেহেতু গাছে বানতেছে। আমি একটা ছবি করছি আন্ডার কনেকশন, রুবেতা ছিল হলো ডিরেক্টর, ক্যামেরাম্যান ছিল আমেরিকান মার্টিনা। তখন আমরা যে এইভাবে কানেকশন দিই, ইলেকট্রিক ফাঁস করে উঠে, ওই ক্যামেরাম্যান তো ফাল দিয়ে ওঠে। ওই ক্যামেরাম্যান আমাদের এই কাণ্ড দেখে, আমরা যে এই ফ্যানের সাথে 10-12-15টা বেবি বাইন দিয়ে ফলাইতে আছি, এই ক্যামেরাম্যান এইটা দেখে আরেকটা ক্যামেরাম্যান আনাইছে হলো আমাদের ডকুমেন্টারি করার জন্য। শুধু এই লাইটম্যান কিভাবে লাইট বাঁধে, কোথায় লাইট বাঁধে, শুধু লাইটম্যানের লাইট বাঁধার জন্য, দেখানোর জন্য সে আরেকটা ক্যামেরাম্যান আনছে হলো আমেরিকা থেকে। এই শুধু আমাদের ডকুমেন্টারি করছে। আপনি খবর নিয়ে দেখতে পারেন রুবাই তারপর এই যে ছবিটা আন্ডার কনেকশন, শুধু উনি আমাদের এই ডকুমেন্টারি করছে। যাওয়ার সময় আবার আমাদের সিগনেচার নিয়ে গেছে, ভাই আমরা এটা কিন্তু অন ইয়ার করবো, ঠিক আছে করেন, কনসার্ন দেখেন। তো আমরা আসলে এই সমস্ত দিক থেকে, টেকনোলজির দিক থেকে আমরা পিছিয়ে আছি। আর আমাদের যে আমরা যে ভালো কিছু পারতেছি না কেন দেখেন, আমি 94 থেকে 2000 সালে টেকনিশিয়ান গেছি। আমি 94 থেকে 99 পর্যন্ত এফডিসি ছিলাম। তো এফডিসি থেকে আমি 2000 সালে টেকনিশিয়ান স্টুডিও, যেটা হলো শাকির আহমেদ ছোটন ভাই ওনার টেকনিশিয়ান শুটিং স্টুডিও হাউস জিগাতলা, আমরা ওইখানে স্টাফ। আমরা আবার গর্ব করি আরেকটা জিনিস আমরা বলতে পারি, বাংলাদেশে প্রত্যেকটা চ্যানেলে আমাদের এই টেকনিশিয়ানের লোকজন আছে, আমাদের গ্রুপের লোকজন। প্রত্যেকটা চ্যানেলের লাইট ডিজাইনার হেডগুলা আমাদের লোক। তো আমরা এটা টেকনিশিয়ানরা খুব গর্ব করি, খুব ইয়ে করে বলি যে ওটা হলো আমাদের কর। তো ওইখান থেকে আমরা বাইরেছি, আমরা একসাথে 33 জন বাইরেছি। তো এই 33 জন বাইরে আমরা এখন মিডিয়াতে আল্লাহর রহমতে আমরা 33 জন যারাই বাইরেছে টেকনিশিয়ান থেকে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সবাই বড় বড় জায়গাগুলো আমরা দখল করে রাখছি। তো ওইখান থেকে বাইরে ধরেন 2000 সালে, যেটা বলতে চাইছি, 2000 সালে আমি যখন টেকনিশিয়ানে গেছি তখন আমি দেখছি একটা বেবি লাইট ভাড়া ছিল হইলো 300 টাকা। 2000 সালের কথা বলতেছি, 300 টাকা। আর শুধু আমরা তখন ইমপ্রেস ছিল, চ্যানেল আই মানে ইমপ্রেস ছিল, ইমপ্রেসের কাজ করতাম। তখন হলো 250 টাকা, ওনাদের সাথে হলো মান্থলি কাজ করতো, তো 250 টাকা করে দিত। এখন 2000 সাল থেকে আজকে হলো 2024 সাল। 2024 সালে আইসে আমরা বেবি লাইট এটার ভাড়া এখন 100 টাকা পাই না, অথচ বাজেট কমছে মানে কত কমছে। আর তখন একটা বাল্ব কিন্তু 250-300 টাকা। গতকালকে আমি সানগানের বাল্ব কিনতে গেছি, মাল্টির বাল্ব, যেটা আমি মনে করেন এর 15 দিন আগে কিনছি হলো 450 টাকা দিয়ে, গতকালকে গেছি আর বলতেছে 600 টাকা একটা সানগানের বাল্ব। আর তখনকার আমলে একটা সানগানের বাল্ব আসছিল 70-75 টাকা, একটা বেবির বাল্ব আসছিল 250-300 টাকা। এখন একটা সানগানের বাল্ব 600 টাকা। এই সানগানের বাল্ব আইনা লাগাইছে, লাগানোর ধর না ভাগ্য ভালো হইলে 2 দিনও যাইতে পারে, আর না হয় সাথে সাথেও যাইতে পারে। এখন আমাদের বাজেটটা কোথায় আছে? আমরা যে ভালো লাইট আনবো, ভালো কিছু করবো, কি করবো? আর দ্বিতীয়ত হলো আমাদের ধরেন না বাইরে তো আমরা অনেক বিহাইন্ড দ্য সিকোয়েন্স দেখতেছি কিভাবে কাজকর্ম করে, আমরা অত দেখি বাইরে কিভাবে কাজকর্ম করতেছে। বা একটা ছবির যখন রেফারেন্স দেয়, ভাই আমি এরকম লুকটা দেখতে চাই, তখন আমরা ওই বিহাইন্ড দ্য সিনগুলো দেখার চেষ্টা করি আসলে ওনারা কিভাবে করতেছে। তো তখন দেখি ভাই বিশাল বড় বড় হাইড্রোলিক কত রকমের কত অ্যারেঞ্জমেন্ট আছে। আবার আমি অসংখ্য বাইরের ক্যামেরাম্যানের সাথে কাজ করছি। আমার আমেরিকান ক্যামেরাম্যান, আমার তারেক মাসুদ স্যার যখন ছিল, আমার এই যে রানওয়েটা আমার করা ছিল তারেক মাসুদ স্যারের, তো তখন ক্যামেরাম্যান ছিল হইলো মিশুক দা।
হ্যাঁ, উনি উনার সাথেও কাজ করছি, উনিও আমাদের এই মানে এই টেকনোলজি দেখে আমাদের এগুলো দেখে উনিও অবাক হয়েছে। তারপর মিশুক স্যারও উনিও বাইরে কাজ করতো, উনি ম্যাক্সিমাম বাইরে বাইরে কাজ করতো। তো আবার মিশুক স্যার ইটিভিতেও ছিল। যাই হোক, তো ওই তারেক মাসুদ স্যারের ম্যাক্সিমাম যে বাইরে থেকে আমেরিকা থেকে যে ক্লায়েন্টগুলো আসতো, উনি ওইখান থেকেই বলতো যে ইব্রাহিম আমার একটা ক্লায়েন্ট আসতেছে, তুমি এই কাজটা করে দিও। আমেরিকান, তো ডিউপি আমেরিকান। তো আমি ওনার মাধ্যমে অনেক বেশ কিছু কাজ করছি, এবং ইন্ডিয়ান বেশ কিছু ডিউপির সাথে আমার কাজ করা হয়েছে। বা এখনও আমাদের এই কালচারগুলো দেখে ওনারা হাসে। তো আমার ইন্ডিয়ান অনেক ক্যামেরাম্যান আমারও বলছিল, ভাই আপনি এখানে আসেন, এখানে এসে আমাদের একটা প্রজেক্ট করে দিয়ে দেন। আমার যাওয়ারও কথা ছিল, আমি কিন্তু টাইমের কারণে ওই যে টাইমিং মিলতেছে না, তার মানে আমার শিডিউলগুলো হয় একটু লম্বা লম্বা শিডিউল হয়, সিনেমা শিডিউল যেটা হয়। তো এই লম্বা শিডিউলের কারণে আমি আসলে ওইখানে যাইতে পারি না। আরেকটা জিনিস হলো, আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি হলো, যেটা আমার সাথে হলো 10-12টা মিনিমাম আমার 8জন লোক আমার সাথে কাজ করে। এখন আমি যদি যাই 1 মাস ওইখানে কাজ করি, আমার এই পোলাগুলো কী করবে? আমার এরা তো আর কোনো জায়গায় কাজ করতে পারতেছে না। এই সমস্ত এই বিষয়গুলো চিন্তা করেও আমি এখানে কাজকর্ম করতেছি। আপনি যে ইয়ে বললেন, ওই যে রেফারেন্স দেখায়, জি, যেটা সিনেমা ভাই এই লুকের সিনেমাটা বানাতে চাই, এরকম লাইট হবে, এরকম সেট হবে, 500-600 কোটি টাকার সিনেমা। জি। কিন্তু আমাদের যে বাজার, বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেট তো আসলে 500-600 কোটি টাকার মার্কেট না। এই মার্কেট আমি যদি সর্বোচ্চ চিন্তা করি, হয়তো 20 কোটি, কোনো সিনেমা যদি খুব ভালো ব্লকবাস্টার হিট হয় 15 থেকে 20 কোটি টাকার। এখন এই 15 থেকে 20 কোটি টাকার বাজারে আপনি কিভাবে এই 600 কোটি টাকার সিনেমাটা আসলে বানাবেন? আর যদি বানাতে চান, এটার কোনো অল্টারনেটিভ উপায় আছে কিনা? যে আপনি যেটা বললেন যে লাইটটাকে আমি ক্রেনে ঝুলাইলে আমার খরচটা বেশি হয়, হ্যাঁ, কিন্তু আমি যদি ওই জিনিসটাই আমি গাছে ঝুলাই তাহলে খরচটা কম হয়। অবশ্যই এটার কি অল্টারনেটিভ আছে যে 600 কোটি টাকা লুক দেওয়া সম্ভব? না, এটা 600 কোটি টাকার বাজারের যে সিনেমাটার লুক 20 কোটি টাকার বাজারে এটা সম্ভব? এরকম কি অল্টারনেটিভ কোনো উপায় আছে? না, এটার অল্টারনেটিভ উপায় নাই। তার কারণ হলো, না হলো আমার এখানে তো ক্রেনটা আমারে দিতে পারতেছে। যদি ক্রেনটা দিত, আমি ক্রেন ছাড়া বলতেছি, হ্যাঁ, অল্টারনেটিভ ক্রেন ছাড়া অন্য উপায় সেটাকে হ্যাং করার অন্য উপায় তো আর নাই। অন্য উপায় থাকতে হলে আপনার ওই সেটটা বানাইতে হবে ওইরকম পজিশন মতে, হয়তো যে আমরা যেরকম সবসময় ওই যে গাছে টাছে লাইট বান্ধার, আমাদের তো অভ্যাস হয়ে গেছে ওই লাইট গাছে বান্ধার, কিন্তু বাইরের যারা কাজ করে এরা কিন্তু জীবনে এরকম গাছে উঠাইয়া লাইট বাঁধবে না। ও আরেকটা জিনিস দেখেন, আমাদের একটা ছেলের কোনো ইন্স্যুরেন্স নেই। আমরা যে কাজকর্ম করতেছি, আমাদের এই যে 100 টাকা, এই 1000 টাকা পাইতেছি এখন, আজকে প্রায় 5 বছর হয়েছে 1000 টাকায় আমরা এই কোম্পানিতে কাজ করতেছি। যে আমাদের ছেলেপেলেরা যারা কাজ করতেছে আর কি, গ্রাফার না, গ্রাফারটা তো যার পার্সোনালিটি ব্যাপার, কিন্তু আমাদের ছেলেদের যারা কাজ করতেছে 1000 টাকা পাইতেছে, আর হয়তো 1200 টাকা পাইতেছে, হ্যাঁ, আর টিবিসিগুলো আমরা 1500 টাকা করে পাইতেছে, হ্যাঁ। তো এটা ধরেন ইয়ের ব্যাপারটা, চেকটা যদি ওইভাবে করে তাইলে হয়তো এটা সহজ হয়, কিন্তু চেকটা তো ওইভাবে করার মতো। ও আরেকটা জিনিস দেখেন, আমরা এফডিসিতে আগে যেগুলো করতাম, এই যে কি বলে গ্যালারি করতো আর কি, যে গ্যালারি করার জন্য, এখন এই গ্যালারি করার বাজেটটা পর্যন্ত থাকে না। না, তাহলে আপনার গ্যালারির বাজেট থাকতেছে না। আপনি বলতেছেন বেবির রেন্ট 2000 সালে ছিল 300, 2024 হয়েছে 100, বাজেটটা তাহলে কোথায়? আমি তো দেখতেছি যে 2000 সালের যে সিনেমার বাজেট ছিল সেইখান থেকে সিনেমার বাজেট, এখন একটা ভালো কমার্শিয়াল সিনেমা যদি মার্কেটে আসে সেটার বাজেট 3 কোটি থেকে 5 কোটি। 5 কোটির মধ্যে একটা ভালো হয়তো কমার্শিয়াল সিনেমা সম্ভব। আর 2000 সালে একটা কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে তখন হয়তো 1 কোটি টাকা দরকার ছিল। বাজেট তো বাড়ছে আপনার মোটামুটি 3-4-5 কোটি টাকা, কিন্তু বেবির দাম তো আবার কমে গেল হচ্ছে 200 টাকা করে। বাজেটটা এই মুহূর্তে কোথায়? আপনার কি মনে হয় যে আপনি বাজেটটা সিনেমাতে কোথায় দেখতেছেন এই মুহূর্তে? বাজেটটা আসলে আমিও জানি না, যারা কর্তৃপক্ষ আছে তারা জানে বাজেটটা কোথায় যায়। শুধু আমাদের দিক থেকে আসলে বাজেট থাকে না। যদি আমাদের বাজেটটা আরো বাড়ে তাহলে আমাদের কাজের গুণগত মান বাড়বে। তারপরে যাই হলো
আমাদের যারা এখন টেকনিক্যাল পার্সন লোকজন আছে, এই যে নতুন করে আসতেছে যাইতেছে, আমরাও ওদেরকে দূরে রাখতে পারতেছি না এই বাজেটের কারণেই। যে বাজেটটা সফলতার কারণে আমরাও তাদেরকে বুঝাইতে পারতেছি না যে বাজেট সফলতা আছে, কাজটা করতে হবে। এখন সেটা হয়তো ক্ষণিকের জন্য করতেছি, ওই যে ক্ষণিকের জন্য কিরকম হয়তো একটারে আনতেছি যে ভালো মতো যে একটা ছেলে আইসে নিয়ে আসতেছি, কিন্তু আমার কাজটা করতে হবে। কিন্তু আমরা যে প্রফেশনাল ভাবে একটা ছেলের যে রাইখে দিব যে না কাজটা করবো, ভবিষ্যতে ভালো হবে, হ্যাঁ। তো এখন ও তো মনে করেন আজকে 5 বছর দেখতেছে, তো একটা লোক 5 বছর ধরে 5,000 1,000 টাকাই পাইতেছে, 5 বছরে তার 100 টাকা এখনো বাড়ে নাই, তাহলে ভবিষ্যতে কি বাড়বে সেটাও তো বুঝতেছি না। এখন 5 বছর আগের বর্তমান বাজার, আগের বাজার দেখেন আর বর্তমান বাজার দেখেন। এখন একটা ছেলে যে সারাদিন হোটেলে খাইতে গেলে 500 টাকা হয় না, 500 টাকা যে জায়গা হয় না, এবং থাকার জায়গা যেখানে এখানে ধরেন আগে থাকতে হলে 300 টাকা দিয়ে, এখন থাকে হলে 2,000 টাকা দিয়ে, হয় না, থাকে না। তাহলে এই ছেলেগুলারে রাখার জন্য হলে বাজেটটা আমাদের বাড়াইতে হবে, কিন্তু এখন বাজেট তো আমরা বাড়াইতে পারতেছি না, কারে দিয়ে। এই জন্য আমি বলছি, কিন্তু আপনার এই ছেলে যদি দক্ষ হয়, হ্যাঁ, এই ছেলে যদি সত্যি কাজটাকে চায়, আপনার কি মনে হয় না যে সে তাহলে কম সময়ের মধ্যে সে নিজেকেও গাফার বা আপনার গাফার অ্যাসিস্ট্যান্ট যেটা হয়, যে আপনার পরে লাইটম্যান তো একবার শেষে চলে আসে, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থাকে একজন, সে সেই পর্যায়ে যেতে পারে যদি তার চেষ্টা থাকে। সে চাইলে 5 বছর পরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তখন তার রেমুনেশনটা বাড়লো। তারও তো দক্ষতার অভাব থাকে দেখে হয়তো সে 5 বছর 10 বছর 15 বছর শুধু লাইটম্যানই থাকতেছে, সে শুধু কাজের জন্য কাজটা করতেছে। কিন্তু আপনি যেমন লাইটম্যান থেকে আজকে গাফার হয়েছেন, আপনার ইচ্ছা শক্তি ছিল। জি, একটা মানুষের তো ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি গাফার হব। ইচ্ছা শক্তি না থাকলে তো সে কোনোদিন গাফার হতে পারবে না, তাহলে তো সেটা তারও দুর্বলতা হতে পারে। না, দুর্বলতা বলতে হলো একটা পর্যায়ে আমি বলবো যে না, যদি মনে করেন যে আমাদের 2টা দিক থাকতো, তারাও থাকতেছে না। 2টা দিক হয়তো যে আমি আমার সম্মানী একটা ইয়ে পাইতেছি, কাজ শেষের পরে আমি একটা সম্মানী পাইতেছি যে আমার কাজটা যদি ভালো হয়, আমরা একটা এই যে এখন অনেক ধরনের অ্যাওয়ার্ড আছে, অনেক রকমের অ্যাওয়ার্ড থাকে, কিন্তু আমাদের তো কিছুই নেই। একটা হলো যে ওরা এখন মানে হাল ছাড়িয়ে দিছে হইলো এটার কারণে যে আমরা তো এক হলো নিজের পারিশ্রমিকটাও ঠিক মতো পাইতেছি না, আর হলো আমরা যে একটা সম্মান পাবো ওই সম্মানটাও পাইতেছি না। 2টা দিক থেকে আমাদের অভাব আছে। তাহলে আপনার কথা মতো আমি যেটা বুঝলাম যে এই আমাদের লাইটের ডিপার্টমেন্টে টেকনিশিয়ান দক্ষ আছে, কিন্তু টেকনোলজি ভালো অবস্থায় নাই, বাজেটের অভাবে আমরা জিনিসপত্র আনতে পারতেছি না, ভালো জিনিস আনতে পারতেছি না, যে একটা ভালো লাইট হবে। ভালো জিনিস আনলেও তো আমরা তো রেন্টের দিক থেকে আমরা পাইতেছি না, যখন আপনি রেন্ট পাচ্ছেন না তখন তো সেই জিনিসটা আপনি নিয়ে আসবেন, এটাই বলছি। বাজেট না থাকার কারণে সেই আপনাকে বাজেটটা আমি দিতে পারতেছি না লাইটে, আর সেই জিনিসটার জন্য আপনি আনতেও পারতেছেন না আপনার হাউসের জন্য, আপনি সেটাও সেটাই আপনি একটা কথা বলেন যে নায়ক নায়িকা দেখার জন্য আসছিলেন, কোন নায়ক আর নায়িকাকে দেখার জন্য প্রথম আসছিলেন, কাকে দেখার জন্য এই এসএসসি পরীক্ষা? তখন তো ম্যাট্রিকুলেশন ছিল। বিষয়টা হচ্ছে তখন আমি পরীক্ষা কত তারিখে জানি না, তো অনেক আগের কথা তো মনে নেই। পরীক্ষা তো টাইম ছিল, এরপরে হয়তো বাড়িতে যে কোনো কারণে হোক আমি একটু রাগারাগি করি, তো আমি চলে আসছিলাম। তো আমার এফডিসিতে আবার আমার মামা ছিল একজন, তো আইসে আমি ওনার ওইখানে উঠছি। উনি আমার মামাও তখন হলো ধরেন এফডিসি ভালো একটা পজিশনে ছিল, উনি মেকানিক্যাল কাজ করতো আর কি। তো ওনার আবার আমার ওপেনিং জীবন কিন্তু আমার জেনারেটর, আমি ওপেনিং জীবন শুরু করছিলাম হলো জেনারেটর দিয়ে। তার কারণ হলো উনার জেনারেটর ছিল, তো আমি উনার সাথে হলো একটা আউটডোর চলে গেছিলাম। তো আউটডোর যাইয়া ওই ছবিতে প্রায় 15-16 দিন আমি ওই আউটডোরে ছিলাম। এটাও মনে নেই কোন জায়গায় জানি গেছিলাম। তারপরে যাই হলো ধরেন আউটডোর থেকে আইসে আমি আর বাড়িতে যাইনি, আমি এইখানে রয়ে গেছি। তো এইখানে জীবনে প্রথম যেদিন আমি এফডিসিতে ঢুকছি, এফডিসি তখন হলো 2 নম্বর ফ্লোর ছিল, হলো জসিমউদ্দিন ফ্লোর, যেটা ওটাতে হলো শুটিং করে। তখন হলো আমি মানে আমার পকেটে আসলে তখন তো রাগারাগি করে বাড়ি থেকে আসছি, তখন আমার পকেটে টাকা ছিল না, মাত্র 2 টাকা ছিল। তো
এখন স্যার অনেক পিপাসা ধরছিল, এখন দেখতেছি ঢুকলেন কেমন করে? তা আমার মামা ছিল, মামা ছিল। তখন তো আর ঝামেলা হইতো না, ওই যে এপিসি আগের পুরান গেট দিয়ে ঢুকতাম। হ্যাঁ, তো এই আমার পকেটে 2 টাকা ছিল, এখন এক কাপ চা খামু, চার দামটা জানি কত নেয়, তা আমি তো জানতাম না। পরে দেখলাম যে কি ফ্লাক্সের মধ্যে চা থাকে, ওই চা আবার মানুষে খায়, কেউ দেখতেছি যে টাকা পয়সা দেয় না। তা আমি কি করলাম, আমিও আশেপাশে দেখলাম কেউ নাই, তখন আসলে একটু চুরি করতে ছিল, আশেপাশে দেখলাম কেউ নাই, তো আমিও একটা চা নিয়েছি, নিয়ে খাইলাম। খাইয়া আমি আবার প্রথমে দাঁড়াই দেখছি কে কত দেয়, টাকা কে কত দেয় দেখি, দেখে কেউ টাকা ঢুকা দেয় না, চায়ের বিল। হ্যাঁ, তো আমিও এক কাপ খাইলাম, খাইয়া আমিও কাপটা রেখে আমিও চলে গেছি। কিছুক্ষণ পরে আমার মামা আসছিল, তখন আমি তো আর বুঝতাম না এখানে যে চার সিস্টেম এরকম, নাস্তার সিস্টেম এরকম। তো মামা আসছিল, মামা এসে বলতেছে কি নাস্তা খাইছো কিনা, তো আমি বললাম যে না নাস্তা খাইনি, নাস্তা আনছি আমি, নাস্তা খাইনি। তো বসছি একসাথে, মামার সাথেই বসছি। তো আমি দেখলাম যে মামার প্লেটের মধ্যে মানে এক্সট্রা মাংস, আরো ছোট মাছ অনেক কিছু দিয়ে মামারে দিছে, আর আমারে শুধু সবজি দিয়ে দিছে। তখন আমি চিন্তা করলাম মামা হয়তো মালিক মানুষ, এই জন্য হয়তো মামারে এইভাবে সাজাইয়া দিছে, আমি হয়তো ওনার কর্মচারী, আমার একটু কমে দিছে, সবজি টবজি দিয়ে দিছে। যাই হোক, পরে দেখলাম যে মামা আমার বলতেছে কি ব্যাপার, ভাত নিবে না? আমাকে না, আমার ভাত লাগবে না। পরে না ভাত নাও, ভাত না নিলে তরকারি নাও। তা আমি বললাম যে কি তরকারি? মাছ মাংস যেটা নিবে নাও। তখন যাই আসলে পরে বুঝলাম আর কি, মামা হইলো পরে আর ভাত নিবে না, এই জন্য হলো মামারে একসাথে সাজাইয়া দিছে। আমি তো পরে আবার ভাত নিব, হ্যাঁ, আমারে আবার পরে আবার দিবে, এই জন্য হইলো আমার প্রথমে সবজি দিয়ে দিছে। পরে বুঝলাম আর কি, আসলে প্রথমের অভিজ্ঞতা এরকমই ছিল আর কি। পরে আস্তে আস্তে বুঝে গেছি যে আসলে এখানে খাইতে গেলে এরকমই নিতে হয়। তো মোটামুটি শুরুর দিনগুলো ভালোই ছিল। এখন আস্তে আস্তে প্রফেশনাল চিন্তা করতে যাইয়া, ধরেন না শখের বয়স চিন্তা করতে যাই, আসলে এখন তো আমরা প্রফেশনালি হয়ে গেছি, আমরা এখন প্রফেশনাল, কিন্তু আমরা পেশায় পরিণত হয়েছি। কিন্তু আমরা যারা এখন নতুন নতুন আসতেছে, আমরা তাদেরকে ধরে রাখতে পারতেছি না। 2টা কারণ। একটা হলো ওই যে এতক্ষণ ডিউটি করি 1000 টাকা পাবে, এটাই বারবার বলতেছি, এতক্ষণ ডিউটি করে 1000 টাকা পাবে, এটা আসলে কষ্টের বিষয়। তার কারণে আমাদেরও অনেক সময় কষ্ট লাগে। আর হইলো যায় 1000 টাকা যে পায়, তার বিনিময়ে যে আবার একটা স্বীকৃতি পাবে, এটাও একটা কষ্ট বিষয়। এটা আসলে এই জন্যই ওই লোকগুলো থাকতেছে না। ওরা ওই যে শখের, আমরা যেরকম শখের বয়সে আইসে পেশায় পরিণত হয়েছি, ওরা আর শখের বয়সে আইসে পেশায় পরিণত হইতেছে না, ওরা আসতেছে আইসা যাইতে গেছে। এখন যদি এরকম একটা সিস্টেম হয়, তাহলে হয়তো লোকগুলো আটকানো সম্ভব, নাহলে ভালো টেকনিশিয়ান থাকবে না একটা সময়। প্রথম কোন প্রজেক্টে জয়েন করলেন লাইটম্যান হিসেবে? মনে আছে? অনেকদিন আগে, আপনি যখন ছিলেন। আমি আমার হয়েছে কি, আমার লাইটে আসলে আমার কোনো সিনিয়র নেই, যে আমি যে একজনের হাতে ধরে, এখন যারা আসতেছে তারা তো একটা সিনিয়র পাইতেছে, সিনিয়রের সাথে কাজ করতেছে। আমার কিন্তু এরকম সিনিয়র নাই। কিরকম নাই, আমি যখন কাজ করতাম আমি জেনারেটরের সাথে কাজ করতাম। তো যাদের সাথে আমি জেনারেটরের সাথে কাজ করতাম, তারা কি বলতো, আমার একটা পার্টি বলতো যে এই লোকটারে নেন, এই লোকটারে নিলে আমাদের একটু সুবিধা হবে, তো আমারে নিয়ে যেত। আমার আবার আমি তাদের সাথে যাইয়া ইলেকট্রিকের সাথে যাইতাম, ইলেকট্রিকের কাজ করতাম, জেনারেটরের সাথে যাইতাম, আমি জেনারেটরটা চালাই দিয়ে আমি কিন্তু বসে থাকতেও পারতাম। আমি পয়সা না থাকতে আমি ইলেকট্রিকের কাজ করতাম, যারা লাইটে কাজ করতো তাদের সাথে লাইটে কাজ করতাম। এতে যাই আমার সুবিধা হয়েছে, কারণ আজকে আমি এই জায়গায় আসছি, আমার একটা হাউস আছে, হাউসের মালিক হয়েছি, প্লাস আমি গ্রাফার হিসাবে বেশ লম্বা একটা টাইম আমি ব্যয় করতেছি আমি গ্রাফার হিসাবে। আল্লাহর রহমতে আমি আমার যাদের সাথে আমি সিনিয়র দেখছি, যাদের সাথে আমিও কাজ করছি, হেরো আল্লাহর রহমতে আমার সাথে এখনো কাজ করতেছে, অনেকে আছে আমার সাথে এখনো কাজ করতেছে, আমার হাউসেও কাজ করতেছে, অনেকে আছে। তো আমি কখনো যাইয়া কোনো কাজে যাই আমি পয়সা থাকিনি, তো এতে যাই আমার লস হয়নি। আমি মনে করি
যে আমি যদি জেনারেটর নিয়ে গেছি, আমি যদি জেনারেটর পাশে বসে থাকতাম, আমার তো কেউ না করতে পারতো না। হ্যাঁ, তা আমি জেনারেটরের সাথে বসে না থেকে আমি লাইটে কাজ করছি, ইলেকট্রিকে কাজ করছি, আমার কাজটাও শিখে হয়েছে, আমি আজকে এই জায়গায় আসতে পারছি। কিন্তু এখন যারা আছে তারা আসলে না বলা পর্যন্ত একটা কিছু করে না হলেও তারাও তো চিন্তা করে দিন শেষ হইলে যতই ভালো করি, যতই কিছুই করি, দিন শেষ হইলে টাকাও এটাই পাবো, সম্মানও পাইলে ওটাই, ওই পর্যন্তই সম্মান। কাজ শেষের পরে যে আমাদের কেউ আর মূল্য থাকে না, ওই পর্যন্তই শেষ, কাজের পরে তো আমাদের এই পর্যন্তই শেষ। আমি একটা জিনিস বিশ্বাস করতে চাই, আমার ক্যারিয়ার তো আপনাদের সাথে আমি বড় হইলাম। সেটা হচ্ছে একটা শুটিং এর সেটে প্রতিটা ডিপার্টমেন্টের মানুষ লাইট একটু তার যাত্রাটা আগে শুরু করে ভোর 5টায়, সেরকম প্রোডাকশন টিমও ভোর 5টায় যাত্রা শুরু করে, আরেকটা টিম হয়তো 6টায় করে, আরেকটা টিম 7টায় করে, এইভাবে আস্তে আস্তে যার যখন প্রয়োজন হয় সে তখন সকালে যাত্রা লাগবে শুরু করে প্রতিটা, এবং শুটিং শেষ হওয়া পর্যন্ত সবাই প্রচন্ড পরিশ্রম করে। কিন্তু আমার যেটা মনে হয় শারীরিক পরিশ্রম সবচেয়ে বেশি যদি কেউ করে লাইট ইউনিট, মানে এটা আমি জানি না, আমার সাথে আপনি একমত, আপনি অবশ্যই একমত হবেন, বাকি যারা পডকাস্টটা দেখবে আমাদের, আমি আমার দিক থেকে বলতে পারি যে সর্বোচ্চ শারীরিক পরিশ্রম যেটা, এই বড় বড় লাইট নেওয়া, এই আপনার বড় বড় স্ট্যান্ড নেওয়া, এই পরিশ্রমটা লাইটের ছেলেরাই করে। ওকে, এখন হচ্ছে যে একটা সেটে তো ধরেন যে অনেক রকমের মানুষ থাকে, একটা সেটে শুটিং সেটে অনেকগুলো ডিপার্টমেন্ট, একটা শুটিং সেটে একসাথে প্রায় 18-20টা ডিপার্টমেন্ট আমরা কাজ করি, একসাথে কাজ করি। আমার মনে হয় না যে পৃথিবীর কোনো পেশায় একসাথে একটা শুটিং রুমের মধ্যে, একটা সেটকে যদি আমি একটা রুম বলি, হ্যাঁ, সেটকে, এই সেটের ভেতরে 18টা ডিপার্টমেন্টের 18টা লোক কাজ করতেছে, এবং সবার দিন শেষে টার্গেট গোলটা একই। হ্যাঁ, দিন শেষে সবার টার্গেট গোলটা এক জায়গায় যায়, মিলতেই হবে, এবং মিলে দেখেই কিন্তু আমরা দিন শেষে গল্পটা শেষ হয়। তো এখন হচ্ছে যে ডিরেক্টর বা হচ্ছে ডিওপির সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকে, কারণ অবশ্যই এটা তো আমরা মা বাবার সম্পর্ক না হলে তো হবে না। আপনার সঙ্গে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক থাকে ডিওপির, কারণ লাইটের ডিজাইনটা ডিওপি আপনাকে বলে, আপনি তো একটা ডিজাইন দেন, তারপর ডিওপি একটু হয়তো কারেকশন দেয় যারা ডিপি আমাদের, আর ডিরেক্টরের পছন্দটা আপনার সাথে শেয়ার করে, বা উনি কোন ধরনের মুড চাচ্ছে, এই সিনটা কোন মুডে, হ্যাঁ, লো লাইটে হবে না একটু গ্ল্যামার লাইটে হবে, সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করবে এটা। কিন্তু এর মধ্যে তো আমাদের সেটে সবচেয়ে বড় চমক আমাদের আর্টিস্ট। জি, আর্টিস্টদের সাথে কেমন সম্পর্ক অ্যাজ গাফার হিসেবে? আর্টিস্টদের সাথে আপনি অনেক সিনিয়র, প্রচুর আর্টিস্টের সাথে কাজ করেন, আমার তো মনে হয় জসিম ভাইয়ের সাথে আপনার কাজ হয়েছে, প্রয়াত আমাদের জসিম ভাই। তো সালমান শাহকে সালমান শাহকে আমি পাইছি, মারা গেছিল 96তে, আমি আসছি 94তে, কিন্তু আমার আপনি তখন ওই যে লাইটম্যানের যে এটা, ওইখান থেকে আসলে আপনাদের যোগাযোগটা হয় না। কিন্তু এমনি সেটে একটা গাফার আর একজন অভিনয় শিল্পী আর্টিস্ট, আপনি প্রচুর নায়কের লাইটটা করতেছেন, নায়িকার লাইটটা করতেছেন, হ্যাঁ, ওই জায়গা থেকে সম্পর্কটা কি? এটা ইন্টারেস্টিং আসলে হয়েছে কি, আমাদের যদি ওনাদের সাথে আমাদের সম্পর্ক না থাকতো তাহলে তো আমরা এই যে একটা নায়ককে সুন্দর করার জন্য আমাদের ছেলেরা যায় কক্সিতে দাঁড়িয়ে থাকে, তো এটা তো হলো সম্পর্কের কারণে হয়। আবার বিশেষ করে যেটা হয়েছে, আগে যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারা যেরকম আসলে আমাদেরকে মূল্যায়ন করতো, আমরা এখনো মূল্যায়ন পাইতেছি, কিন্তু ওরকম যে একটা আন্তরিকতা ছিল এখনো আমার মনে আছে। টনি ভাইয়ের সাথে আমার এখনো কথা হয়, তারপরে টনি ডাইস ভাই, তারপরে দেশে আছে যে আমার সাথে এখনো দেখা হয় নাই, কিন্তু দেখতে কথা হয়তো, যেমন শ্রাবন্তী আপা বা সিনিয়র যারা আছে এরা আমাদেরকে এত ভালোবাসতো, এত আপন মনে করতো, মানে সিনেমার একই আমাদের যারা সিনিয়র আছে সিনিয়রদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। হ্যাঁ, তারপরে যাই যে অনেক সময় কাঁধে হাত দিও, আমার অসংখ্য ছবি আছে যে আমার ফেসবুকে প্রচুর ছবি দেন, অসংখ্য ছবি আছে আমার কাঁধে জড়াইয়ে ধরি, হাঁটাহাঁটি, কোলাকুলি, অসংখ্য এরকম বহুত আছে। কারণ হচ্ছে যে একজন আর্টিস্টকে, আমার মনে হয় একজন অভিনয় শিল্পী, মেল বা ফিমেল যেটা হোক না কেন, তাকে দুইজন মানুষ
একবারে নিজের হাতে সুন্দর করে। একটা হচ্ছে তার মেকআপ আর্টিস্ট যিনি থাকেন উনি, আর যিনি হচ্ছে তার উপর লাইটটা ফেলে। তো সবচেয়ে কাছের আপনি শর্টের পরে যখন আমরা প্লেব্যাক দেখি, প্লেব্যাকে যদি মনে হয় যে এই ইব্রাহিম ভাই আপনি লাইটটা আরেকটু ভালো করেন, আমাকে কেমন কেমন লাগতেছে, এই যে বলাটা তখন কেমন লাগে? না, এটা ভালো লাগে। তার কারণ হলো ওনারা যদি এটা বলে তখন তো এটা আসলে আন্তরিকতা থেকেই বলে। যদি আন্তরিকতা না থাকতো তাহলে আমার কিন্তু অ্যাভয়েড করে যাইতো। তখন আমার যদি এরকম সাজেশন করে যে এটা এরকম করতে চাই, আমার আরো ভালো লাগে। তার কারণ আমি ওনার কাছ থেকে একটু পাইলাম। তারপর বলে না, মানে বলে আমার যে লাইটটা সুন্দর হয়, আর ইব্রাহিম ভাই অসাধারণ লাইট করছে, হইছে অনেক 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 বলে, এটা অনেক অনেক সময় হইছে। সিনেমার তো এইটা আমারে আমার এই প্রয়াত তারেক মাসুদ স্যার, আমি একটা কথা বলি, তারেক মাসুদ স্যার আমার ওনার একটা ইন্টারভিউ, তো আমারও বলছে যে আমার একটা ইন্টারভিউ, তুমি একটু এশিয়ার লাইটটা করে দিয়ে দেবে। তো উনার বাসা ছিল হলো ইন্দিরার রোডে। তা আমি পরে ওনার বাসায় গেছিলাম, দেওয়ার পরে আমি এই যে লাইটটা সেট করছি। সেট করার পরে অনেকক্ষণ প্রায় উনি আইসা, মানে ওনার কিছু যে ইন্টারভিউ প্রায় শেষের দিকে, তখন আমার বলতেছে ক্যামেরা অফ করো। তো অফ করার পরে কয়ে আমি একটু দেখি। দেখার পরে মনিটর দেখতে যাইয়া বলতেছি এটা কি করছো? কেন স্যার, কি হয়েছে? আমার মানে প্রথমে মানে যেরকম একটা ঝাড়ি দিল, আমাকে খাইছে রে, কি হইলো আবার? পরে গেলাম, আমি স্যার কি কোন দিক দিয়ে সমস্যা হয়েছে? এরপরে উনি আমার যে জড়াইয়া ধরলো, তোমার তো এত ভালো করতে পারিনি। মানে আমি প্রথমে এত ভয় পাইছি, পরে যাই হোক জড়াই দেওয়ার পরে উনার মতো একজন ডিরেক্টর, তারেক মাসুদ স্যার অনেক গুণী একজন ডিরেক্টর, উনি আমার জড়াই ধরছে, মানে আমার জন্য অনেক কিছু পাওয়া। এরকম মনে করেন যে আমরা প্রত্যেকটা জায়গায় এরকম আশা করি, একজন আর্টিস্ট হইতে, একজন ডিরেক্টর হইতে, ক্যামেরাম্যান হইতে, আমরা সবাই জায়গায় যদি এরকম আমাদের ছেলেরা যদি এরকম একটা উৎসাহিত পায়, আরও আপনার জন্য আরও আমাদের ছেলেরা কিন্তু সবসময় ভালো করার চেষ্টা করে। আমাদের যারা লাইটে কাজ করে তারা ভালো করার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে মনের উৎসাহিতটা পায় না দেখে তারা আসলে কি করবে। আজকে আপনার 3টা বাজে শুটিং শেষ হয়েছে, যে 2 ঘন্টা ঘুমাইছে, কালকে আবার একটা সেটে দিয়ে কাজ করতেছে। সেম একইভাবে যদি আপনি 11টা বাজেও ব্যাক আপ করেন, এই আস্তে আস্তে 2টা এনার্জি তো আর থাকতেছে না। তো এইভাবে তো প্রতিনিয়ত কাজ করতে হইতে আছে। মাসে যদি 20 দিনও কাজ করে, তো 20 দিন এই কতক্ষণ আপনি পারবেন? সেই জন্য মনে হয় আমাদের শিফটিংটা চালু হওয়া জরুরি। শিফটিং চালু করলো আবার ধরেন না ওই পরিমাণ কাজ তো নেই যে শিফটিং চালু করে আমরা ধরেন না 8 ঘন্টা করে একটা ছেলের, তখন তো আমার বাজেট তো আর বাড়তেছে না। আপনি যে শিফটিং চালু করবেন, আপনি এক শিফটে এখন মনে করেন যে 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত কাজ করে পাইতেছে 1000 টাকা, তখন শিফটিং চালু করে 500 টাকা করে পাইলে ওই ছেলে তো এমনিই থাকবে না। তার কারণ হলো 500 টাকা দিয়ে সে কি করবে? একদিন খাইলে তো 500 টাকা শেষ, তাহলে তার তো সংসার আছে, ফ্যামিলি আছে, সে তো আর থাকবে না এখানে। এখন আমাদের এখানে যেটা হবে, আমাদের এই জায়গাটা থেকে একটু আমার যারা কর্তৃপক্ষ আছে বা হাই লেভেলের যারা প্রডিউসার থেকে আমাদের এই বাজেটটা একটু বাড়াইতে হবে, যেন আমাদের ভালো দক্ষ টেকনিশিয়ানগুলো আমরা কাছে রাখতে পারি। আর একটা জিনিস হয়েছে, আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদেরও লাইটম্যান সংগঠন আছে, তো আমি লাইটম্যান সংগঠনের সেক্রেটারি। হ্যাঁ, এই লাইটম্যান সংগঠনটাও আমি প্রতিষ্ঠিত করছি। লাইটম্যানদের জন্য তাহলে কি করতে হবে? আপনি সেক্রেটারি হয়, প্রতিষ্ঠাতা হয়, সেক্রেটারি হয়, আপনি লাইটম্যানদের জন্য, মানে আপনি যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলোর জন্য প্রথম অ্যাপ্লিকেশনটা আপনাকে নিয়ে যেতে হবে। সেটাকে আপনি নিয়ে গেছেন? সেটা নিয়ে গেছি আমি কয়েক জায়গায়। আমাদের নামে একটা রিপোর্ট হয়েছে 24-এ।
চ্যানেল 24 আমাদের নামে একটা রিপোর্টও করছে। আর এই যে লাইটম্যানরা যে এরকম অবহেলিত আছে, অবহেলিত বলবো না, আসলে বাজেট স্বল্পতার কারণেই আমরা এরকম হয়ে আছি। এখন তো আমাদের তো কেউ আর অবহেলিত করতেছে না, তা আমাদের পূর্ব থেকে এটা চালু হয়ে আসছে, আমাদের এটা বাজেটে নেই। যে আমাদের দুইটা জিনিস, এক হলো ক্যাটাগরিটা আমাদের বাজেটে নেই। তো এই ক্যাটাগরির জন্য আমি আসলে বহু জায়গায় কথা বলছি, ওনারা কেউ আশ্বাস দিতেছে, কেউ বলতেছে না এটা তো সিস্টেমটা চালু নেই, বাংলাদেশে এই সিস্টেমটা চালু নেই। তো এরকম আর লাইটম্যানের জন্য আরেকটা যেটা করা, ধরেন না আমাদের আগে পেমেন্ট ছিল হলো টিবিসি সেক্টরে, যেটা ছিল হলো 1000 টাকা 1200 টাকা পাইতো, সেটারে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ওটা 1500 টাকা, যে বাপ সংগঠন যেটা আছে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের এটা 1500 টাকা করা হয়েছে। এখন বাকি আজকে 1 বছর যাবৎ আমরা বসতেও পারতেছি না ইয়ের সাথে, যে মিডিয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে বা ডিরেক্টর অ্যাসোসিয়েশন আছে, ওনাদের সাথে বসতে পারতেছি না। বসলে হয়তো আমাদের এটা একটু কার্যকরী হইতো। তো এটা আমরা সামনে কিছু সিনেমাটা আসলে সিনেমা আমরা বর্তমানে আমি যেগুলো করতেছি এগুলো আমি 1200 টাকা করে নিতেছি। অন্য সাইড থেকে কি রকম লাইটম্যান রেমুনেশন আমার না, ব্যাপারটা হলো যা আলোচনা, সেটা বলছি ব্যাপারটা আলোচনা সাপেক্ষে, লাইটম্যান রেমুনেশন সেটা শুধু লাইটম্যান ডে রেমুনেশন যেটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যে যখন লাইট করেন, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স, সেটা যখন লাইট করেন প্রচুর রিস্ক নিয়ে করেন। এটা আপনি নিজেও একটু আগে বলছেন, হ্যাঁ, যে মার্টিন না কার নাম, মার্টিনা, উনি যখন এসে দেখছেন ডকুমেন্টারি করার জন্য আরেকজনকে নিয়ে আসছে। তো সেটারও তো হয়তো অনেক আগে, প্রায় 10-12 বছর আগের ঘটনা। জি, হ্যাঁ, যে আপনারা কিভাবে আপনার সকেটে লাইনটা দেন বা কিভাবে সকেটে লাইন দিই, গাছে লাইট দিই, এই যে রিস্ক যে নেন, জি, এই রিস্কের ব্যাকআপ কি? কোনো ব্যাকআপ নেই। কেন নাই বলতে, আপনি লাইট হাউসের মালিক, জি, আপনি একজন গাফার, জি, আপনি একটু আগে বললেন আপনি একজন লাইট হাউসের মালিক, জি। এই ব্যাকআপটা নাই। আমি আসলে যখন আমি হাউসে থাকি তখন হলো আমি হাউস মালিক হিসেবে পরিচয় দিই। আমি যখন ফিল্ডে কাজ করতে যাই তখন আমার হাউস মালিক কোনো পরিচয় নেই, আপনি তখন গ্রাফার। একজন গাফারেরও দায়িত্ব আছে, এটা আছে, তার টিমের প্রতিটা ছেলে রিস্ক ফ্রি ভাবে সে কাজ করবে সেটা এনশিওর করা। এইটা কেন হচ্ছে না? এই আমাদের আপনি নিজেও কাজ সেই কাজটাই করেন, আমি নিজেও আপনি কেন 100% সেই রিস্কটা নিচ্ছেন? জেনে বুঝে কেন সেই রিস্কটা নিচ্ছেন? আমি নিজেও তো বহুত অ্যাক্সিডেন্ট হইছি, আমার এই হাত এটা এখনো ভাঙা, এটা এখনো ভাঙা, আমি নিজেও বহুত অ্যাক্সিডেন্ট হইছি। তো ধরেন কেন একটা পলিসি করতেছেন না, কেন একটা সিস্টেমে নিয়ে আসতেছেন না? এটাকে পলিসিটা করার জন্যই আসলে আমরা যার জায়গা থেকে সংগঠন তৈরি করছি। ধরেন আমার যে সংগঠনটা লাইটম্যান সংগঠন, এই সংগঠনের আইডিয়া হলো কি, কোন জায়গা থেকে আমি বলি, আমি একটা ছবি দেখতে গেছি, 3 ঘন্টা ছবি দেখছি, আমার সাথে আমার আরেকটা কলিগকে নিয়ে গেছি, যে এই ছবিটা আমি করছি। 3 ঘন্টা হলে ছবিটা দেখার পরে লাস্ট পর্যন্ত আমি বসে রয়েছি। যে জায়গায় আলোকিত একটা ছবি ঠিকমতো আলোকিত না হলে ওই ছবি দেখা যাবে না, সেই জায়গার নামটা হইল একদম শেষে, নামে আমরা খুঁজে পাই না। এমন এক জায়গায় হয়তো নাম দেয়, এমন এক জায়গায় নাম দেয় ওই মুহূর্তে হলে আর মানুষ থাকে না। তো আমি আমার কলিগ নিয়ে গেছি, 2 জন আমরা একসাথে ছবি দেখতে গেছি। ছবি দেখতে যাই দেখি যে হলে একটা মানুষও নাই, আমি একলা বসে রয়েছি, আমার নাম দেখবো, নিজের নাম দেখার জন্য। আমি একজন গ্রাফার হিসেবে কাজ করছি, আমার নাম দেখবো। দেখতে যাই দেখি যে আমার তো নাম তো নাই। পরে আমি ওইখান থেকে বাইরে রাস্তা দিয়ে কতক্ষণ হাঁটতে আমি কিন্তু হাঁটতে আসছি, আর কোনো রিক্সা কোনো কিছু নিয়ে নেই, হাঁটতে আসছি। আসার পরে চিন্তা করলাম যে না, এইটা আসলে একমাত্র দোষী হইলাম আমরা যারা লাইটে কাজ করতেছি, আমরাই দোষীটা হলো এটার জন্য যে আমরা কেন এটা নিয়ে প্রতিবাদ করি না।
আমরা যদি প্রতিবাদ করতাম তাহলে আমার নামটা ওই জায়গায় থাকতো না, আমার নামটা এই জায়গায় আসতো। তার কারণ যে এখানে হলো একটা, আমি বলি কার্পেটের মধ্যে আপনি লাইট না দিলে, এটা যদি লাইট ছাড়া রেখে দেন এটা তো অন্ধকারই থাকবে। ওইটা না, তাছাড়া আপনি একটা ডিপার্টমেন্ট হেড, এটা পর্যাপ্ত পরিমাণ লাইট চাইতে হবে ওই জায়গায় নাম। এটা আমার কাজটা দেখতে হবে, আমার কাজটা কি, আমার তো প্রফেশনাল কাজ হলো আমি এই জায়গায় লাইট দিব, তারপর হলো এটা দেখা যাবে, না তো এটা দেখা যাবে না। যেখানে আমি এটা দেখা যাওয়ার জন্য আমি এত পরিশ্রম করলাম, গাছের লাইট বাঁধলাম, হ্যাঁ, ওই যে ফ্যান খুইলে ফ্যানের উপর থেকে লাইট পালাইলাম এটার মধ্যে, তারপরে আমার ওই নামটা নাই। এই জন্য হলো তখন চিন্তা করলাম যে না, আমরা তাহলে একত্রতা হইতে হইব। তখন কি করলাম, আমি এই সংগঠনের ব্যাপারে আমি উদ্যোগ নিলাম, কয়েকজনের ডাক দিলাম। এখন যেহেতু আমাদের এখানে সংগঠন আগে ছিল না, না থাকার কারণে কেউর মত আছে, কেউর আবার মত নেই, মত বিরোধ দুইটাই থাকে। এখন একটা সংগঠন চালাইতে হলে আসলে এই সংগঠনের পিছনে খরচ আছে। সংগঠন একটা আমরা যদি একটা অফিসের ব্যবস্থা করেন, অফিসটা ভাড়া আছে, আরও আদার অনেক খরচ আছে, 5 জন লোক আসবে, 5 জন লোক আসলে ওটা চা নাস্তার একটা খরচ আছে। তো এখন যদি একটা চাঁদা ব্যবস্থা না হয় তাহলে তো আর ওই সংগঠন চলে না, অফিস তো চালানো যায় না। তখন আমরা যখন চাঁদা ব্যবস্থাটা করলাম, তখন আসলে যারা আমরা লাইটে কাজ করি আমরা তো আসলে অনেক বুঝি, ওই বুঝে শুনে বুঝতে বুঝতে যাইয়া এরা কেউ সদস্য হয়েছে, কেউ সদস্য হয়নি, বা অনেক আছে যে লাইটম্যান সংগঠন করলে তাদের একটু সমস্যাও হইতে পারে, হয়তো এরকমও মনে করছে। মনে করে ধরেন আমরা যখন একটা মিটিংয়ে ডাক দিতাম তখন কেউ আসতো, কেউ মিটিংয়ে আসার পরও চলে যেত, এরকম পরিস্থিতিতে আমরা পড়ছি আর কি। এই সংগঠনটা ঠিক মতো আমরা এই রান করতে পারতেছি না কিছু কিছু লোকের কারণে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা আসলে নিজেদের সমস্যার কারণেই আপনারা নিজেদের ডেভেলপ করতে পারতেছি না আসলে। তাহলে এটা আমি বলবো না যে এটা সিনেমার বাজেটের সমস্যা, এটা বলবো না যে এই বিষয়ে কেউ চিন্তা করে না, অনেকেই চিন্তা করে না, কিন্তু এটা আপনাদের বাজেটের সমস্যা হলো আপনার হলো ধরেন পেমেন্টের দিক থেকে, আমাদের পেমেন্টের দিক থেকে বাজেটের সমস্যা। আমাদের ওই যে বাজেটের সমস্যা হলো, কিন্তু আপনারা তো টেকনোলজির দিক থেকে আপনারা যারা জাফার বা লাইটম্যান যারা আছে তারা তো আপনাদের জায়গাটা এক নাই, আপনারা আপনাদের ডিসিশনটা এক নাই, যে সাইন যে দিতে হবে কারো বরাবর একটা অ্যাপ্লিকেশন দিলে সাইন যে দিতে হবে সবার, সেই জায়গাতে সবাই সাইন আপনারা দিচ্ছেন না। জি, ওই জায়গা সবচেয়ে বড় সমস্যা তো ওই জায়গায়, আগে সবাইকে একত্রিত হয়ে তো তারপরে আন্দোলনে যেতে হবে। এখন যেটা আমার কথা, একটা ছেলে মিনিমাম সেফটি সিকিউরিটি আপনার সহ জি লাইট টিমে একটা 8 জন মনে হয় একটা সুন্দর টিম, জি মোটামুটি 8 জন একটা সুন্দর টিম। এই 8 জন যদি লাইটে 1 জোড়া করে বুট নেয়, 8 জোড়া, জি, আর হাতের গ্লাভস, লাইটের এখন গ্লাভস আছে, এখন আপনাদের অনেকেই গ্লাভস ইউজ করে আমি দেখছি, আপনারা হয়তো অনেকে আমি গ্লাভস ইউজ করতেও দেখছি। জি, এটা কি খুব বেশি দাম? না, জীবনের থেকে বেশি দাম। আপনি একটু আগে বললেন আপনার হাত ভাঙছে, এইখানে ভাঙছে, এখানে, আপনার এই যে দুইটা ঠিক করতে, ডাক্তার দেখাইতে, ওষুধ খাইতে যে টাকাটা লাগছে, এটা থেকে কি বুটটা বা হাতের গ্লাভসটা সস্তা হইতো না? ঘটনা হলো যে আমার তো প্রথমেই কথা, আমরা শিক্ষাটা কিরকম নিতেছি। আমরা তো প্রথমে আইসেই তো এরকম শিক্ষা নিই নেই। আমরা যে আমরা একটা সংগঠন করছি, সংগঠনের মর্মই তো আমরা বুঝি না। সংঘবদ্ধভাবে থাকলে যে একটা সুবিধা, এই মর্মটাই তো আমরা অনেকে বুঝতেছি না। যদি আমরা সংগঠনের মূল্যটা বুঝতাম তাহলে আমরা বাংলাদেশে প্রায় 1000 লাইটম্যান আছে, 1000 লাইটম্যান যদি আজকে বলতাম যে আমরা আমাদের কনভেন্সটা এত হইতে হবে, তাহলে আমরা কাজ করবো না, করবো না। এটা আমি বলতেছি আর কি, যে আমরা যদি সংঘবদ্ধভাবে বলতাম। কারণ আমি একলা আপনারা যদি বলি অন্তত আমার তো এটা লাগবে, আমার এটা দিতে হবে, আমার একলা বললে হবে না। আমার সাথে যদি আরো 5 জন একসাথে তাল দিত তাহলে আমার এটা সম্ভব হইতো, আমি এটা পাইতাম। কিন্তু এইটা আমরা, আমাদের এই শিক্ষাটা তো নাই। আমরা প্রথমে আইসেই তো মনে করেন যে এই শিক্ষাটা পাইনি। আমি সেটা মানলাম ইব্রাহিম ভাই, আমি ওই জায়গাটা মানলাম যে সব জায়গা থেকে একটা জটিলতা আছে। জি, কিন্তু
আপনি কি এটা বিশ্বাস করেন যে এই মুহূর্তে একজন ইব্রাহিম যদি লাইভ ইন্ডাস্ট্রি থেকে, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে যায়, আজকে যদি লাইট না করে, এই সিনেমা ইন্ডাস্ট্রি একটা অভাব বোধ করবে? না, করবে না। না, মানে ইব্রাহিমের অভাবটা করবে। দ্বিতীয় জন তো নিশ্চয়ই ইব্রাহিম না, দ্বিতীয় জন অন্য কোনো নামে আছে। অন্য কোনো নামে আছে। হ্যাঁ, অন্য কোনো নামে আছে। আমার যদি আজকে ইব্রাহিমকে দরকার হয়, অন্য কোনো নাম কি আমাকে ইব্রাহিমের কাজ করে দিতে পারবে? সেটা হয়তো পারবে না। পারবে না। ওকে, এক একজনের স্টাইল তো এক এক। আপনার সিঙ্ক হয়ে যাওয়া মানুষগুলো অনেক অনেক। জি, আমি এটা বলতেছি না, আমি এই জন্য আপনার কথা বললাম যে আপনি একাধারে একজন গ্রাফার, একজন হাউজের মালিক। জি, সংগঠন বাদ দিলাম, আপনি তো আপনার হাউজের ছেলেদেরকে এই ব্যবস্থা করে দিতে পারতেন বা পারেন, এটা কি সম্ভব না? এখন আমাদের এখানে এই কালচারটাই তো নেই। আমরা করে দিছি কিরকম, ধরেন আমরা দিলে পরে না। আমরা আপনিও দেখছেন আমাদের টি শার্ট ছিল, তারপরে যাই হলো সাইডে ব্যাগ ছিল। হ্যাঁ, তারপরে যাই ধরেন আমি একজন গ্রাফার, আমার সাইডে এখনো ব্যাগ আছে। হ্যাঁ, এটা আমি সবসময় রাখি। তো এখন যারা আসতেছে তাদের আমাদের এইখানে এরকম একটা ট্রেনিং সেন্টার দিয়ে যদি আমরা একটা কাজ করাইতে পারতাম, ইনস্টিটিউট যেটাকে বলে আর কি। এর আগে ধরনা নিমকু ছিল, যেটা নিমকুতে আমিও যে ইয়ে করতাম, সেমিনার করাইতাম। ধরনা কিরকম করাইতাম, ওনাদের হলো প্র্যাকটিক্যাল যেগুলা ছিল, প্র্যাকটিক্যাল গুলার সাথে আমার প্র্যাকটিক্যাল গুলার সময় আমাদেরকে ডাকতো। তখন আমরা যাই যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা দেখাইতাম। এটা অবশ্যই অনেক আগের কথা, ধরেন না 6-7-এর কথা। তা আমরা দেখাইতাম এটা পাণ্ডুর, এটা এভাবে এগুলো দেখাইতাম। তো আমাদের এখানে আসলে যদি আমরা শুরুটা এইভাবে করতে পারতাম, সেটা ধরেন না সাংগঠনিকভাবে যদি আমরা শক্ত হইতাম, তাহলে আসলে এগুলো সম্ভব হইতো। এবং যে আমরা বলতাম যে আমাদের যে যেটা বললেন একটা ইউনিফর্ম দরকার, যে একটা লাইট টিমের জন্য একটা ইউনিফর্ম থাকে। ইউনিফর্ম না, আমার সেফটি গিয়ার, সেফটি গিয়ার বলতে আমার একটা বুট, আমার হাতের গ্লাভস। সেফটি বলতে যেটা হচ্ছে আমাকে ইলেকট্রিকের ঝামেলা থেকে আমাকে মুক্ত করবে, যেটা আমি ইলেকট্রিক্যাল কোনো শক খেয়ে পড়ে না যাই, আমাকে হসপিটালাইজ না হইতে হয়। এই যে সেফটিটা, বা আমি যখন হ্যাং করতেছি প্রপার যাতে একটা রাইজার থাকে। হ্যাঁ, এই সেফটিটা আসলে যে আমরা অনেকে ওই যে মানে কার্যকরী করতেছি না, এগুলো টিমের সাথে আছে, এগুলো প্রত্যেকটা টিমেই থাকে। আপনারাও দেখছেন প্রত্যেকটা টিমে। আমি একাধিকবার দেখছি, সব সময় যে দেখি তা না, একাধিকবার আপনার টিমের ছেলেকে আমি হ্যান্ড গ্লাভস পরতে দেখি। কিন্তু ওই যে আপনার অনেক সময় গ্রাহ্য করে না যে কি হবে এটা, ওইগুলো করে না। আমরা তো ধরেন আমরা ওই যে অনেক বিবিসি কাজ করতাম বা আরো যে বড় বড় কাজগুলো করতাম, তখন ওনারা আসলে সেফটি ছাড়া কাজে করতে দিত না। তো এটা হলো আমাদের অবহেলা আসলে, আমরা মনে করি। একই বাংলাদেশে বিবিসির কাজ যখন করতেছেন তখন আপনি ঠিকই পায়ে বুট পরতেছেন, হাতে গ্লাভস দিচ্ছেন, পড়তেছি। তাহলে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এটা ডিরেক্টরিয়াল টিম বা প্রোডিউসার টিম থেকে আসলে আপনাদেরকে চাপটা দিলে আপনারা তখন আবার অবশ্যই আমার সেটে তুমি জুতা ছাড়া হ্যান্ড গ্লাভস ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনার তো স্ক্রিপ্ট পড়তে হয় সিনেমার জন্য। স্ক্রিপ্ট না, অবশ্যই পড়তে হবে। স্ক্রিপ্ট না পড়লে তো আমার যদি গল্পই না বুঝি, তাহলে আমি কিভাবে, গল্পতে একটা মোড আছে, বা আমাদেরকে ডিরেক্টর করে। হ্যাঁ, ডিরেক্টর হলো মূলত হলো ডিরেক্টরের সাথে হলো ক্যামেরাম্যানের সাথে ইয়ে হয়, তারপরে হলো ক্যামেরাম্যান আমাদেরকে ব্রিফ করে যে এইভাবে আমি লুকটা এইভাবে দেখতে চাই। কিন্তু স্ক্রিপ্ট তো পড়েন? স্ক্রিপ্ট পড়ি। তো স্ক্রিপ্ট পড়ে, এখন স্ক্রিপ্ট পড়ি হলো এটার জন্য, আমি দেখা গেছে যে একটা সিকোয়েন্স করলাম, দেখা গেছে হলো বাইরে হলো বৃষ্টিতে আমরা সিকোয়েন্স করলাম, এখন বৃষ্টির ভিতরে আসা পরপর সিকোয়েন্সটা আমরা এখানে করলাম। এখন আমি বাইরে বৃষ্টি করলাম, এখানে এসে আমার হাতে অপশন আছে লাইট করে আমি রোদ্রের সোর্স করলাম, করলাম, তাহলে তো আর এটা হবে না। তো আমার আগের সিকোয়েন্সটাও বুঝতে হবে, যদি আমি লাইট গ্রাফার হই আমার আগের সিকোয়েন্সটা কি গেছে এটাও বুঝতে হবে, এই মাঝখানের সিনটা কি গেছে যাইতেছে এটাও বুঝতে হবে, এর পরের সিকোয়েন্সটা কি যাইতেছে এটাও আমার বুঝতে হবে। 3টা সিনের মাঝখানে যেটা আমি শুট করতেছি আমার ওটার মোডটা ধরতে হবে, যদি আমি লাইট গ্রাফার হই, এই যে লাইট গ্রাফার হিসেবে আমি যেটা মনে করি।
আর যদি কয় যে না আমি তোর ইনকাম করতে আইছি মানে শুটিংটা শেষ হলে ক্যাশ টাকা পাবো দেওয়া যাবো, তাইলে হবে না, আমার কাজের মোডগুলো আগে ধরতে হবে। ইব্রাহিম ভাই, ক্যারিয়ার মোটামুটি 2024-94 শুরু করছিলেন, 30 বছর। সিনেমা কতগুলো হলো? সিনেমাটা আসলে ওইভাবে আমার আসলে স্মরণ নেই, কিন্তু নিজের ডিরেকশনে প্রায় 150 সিনেমা হয়ে গেছে। আর এমনি তো অসংখ্য সিনেমা করছি, অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে অসংখ্য সিনেমা করা হয়েছে। তো আমি আসলে এখন বলতে গেলে সিনেমার মানুষই হয়ে গেছি, সবাই আমার সিনেমার মানুষের সিনেমার ক্যাম্পেন লাইকবেন গাফার হিসেবে আপনার 150 সিনেমা হয়ে গেছে। একদম হয়ে গেছে, একদম অনেক এক্সপেরিয়েন্স, অনেক এক্সপেরিয়েন্স। আর আপনি কি মনে করেন যে আপনি যে আজকে গাফারটাকে পেশা হিসেবে নিছেন, কেউ যদি চায় যে আমি গাফার হইতে চাই, এই পেশাটা কি যে কোনো মানুষ যে আসলে নেশা থেকে আসবে, বা কেউ যদি মনে করে যে এটা করতে আমার ভালো লাগে, আমি লাইট নিয়ে কাজ করতে পছন্দ করি, পেশা হিসেবে কি ভবিষ্যৎ কেউ পরিকল্পনা করতে পারে এই গাফারটাকে আমাদের ইন্ডাস্ট্রিতে? অবশ্যই করতে পারবে। তার কারণ এটা তো আসলে একটা ভালো জায়গা, তার যদি সে যদি চেষ্টা করে যে সেই গ্রাফার হবে, হওয়াটা অস্বাভাবিকের কিছু নাই, স্বাভাবিক। তার কারণ হলো এটা সম্পূর্ণ হলো নিজের মেধাটা একটু চিন্তা করলে সে গ্রাফার হয়ে যেতে পারে। এখন আমরা সব সময় টাকা চিন্তা করি, আমরা একটা সময় টাকা চিন্তা করতাম না, একটা সময় আমরা কাজের পাগল ছিলাম, কাজ করতাম। আমাদের যারা আমিও তো এক সময় জুনিয়র ছিলাম, জুনিয়র থেকে আজকে গ্রাফার হয়েছি। তো আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমরা সিনিয়রদের সাথে কাজকর্ম করতাম, ওই সিনিয়ররা ইচ্ছা করে আমাদেরকে ডাইকা দিত, অফিসে বলতো যে আমরা যে হাউজের সাথে কাজ করতাম ওই হাউজে বলতো অমুক ছেলেটারে আমাদের দিবেন। তো অমুক ছেলেটারে কেন দিবেন, সেটা হইলো হয়তো আমাদের পারফরমেন্স ভালো লাগতো বা আমরা সার্ভিসটা ওইরকম দিতাম, ওই জন্য হলো সিনিয়ররা আমাদেরকে চাইয়া নিত। তো আমিও বলবো আমরা কাজটারে যদি শ্রদ্ধার সহিত দেখি, যে আমার এটা হলো কাজটা হলো আমার রুটি রুচি, এটা হলো শ্রদ্ধা, আমি যদি কাজের অবহেলা করি, অশ্রদ্ধা করি, তাহলে এটা আমার কাছে আসবে না। আমাদের এখন যারা আছে, আমি এখনো ক্যামেরার সামনে গেলে আমি আগে হলো ক্যামেরাটার সালাম করি। তার কারণ হলো আমি যদি মনে করি ক্যামেরাটা তো আরেক হাউজের, আমি কেন এটারে সালাম করতেছি, আসলে না, ক্যামেরাটা আরেক হাউজের হইল, এই ক্যামেরা আসাতে আজকে আমি এখানে আসতে পারছি। অবশ্যই আমার ক্যামেরাটাকে সালাম করতে হবে, বা আমার লাইট আছে, আমরা যেটা আগে করতাম, এখনকার যারা আছে তারা দেখি না, এরকম করে না। আমরা প্রথমে সেটে গেলে আমরা সেটে লাইটগুলোরে পরিষ্কার করতাম, তারপরে যাই হলো ওই স্ট্যান্ড বোর্ড বা যেগুলো দিয়ে আমরা কাজকর্ম করতাম এগুলোরে ভালো করে পরিষ্কার করতাম, করে দেন হলো আমরা কাজে নামতাম, শর্টে নামতাম। এতে যাইয়া কি হইতো, ওরা যদি আমি মূল্যায়ন করি, এই লাইটটাকে যদি আমি মূল্যায়ন করি, এই লাইটটা আমার যেটা আমার গন্তব্য স্থান, ওই স্থানে আমারে পৌঁছাবে। তা আমি ওর জন্যই তো আমার এখানে আসা, ও যদি না থাকতো আমার তো আর নিত না, ওর জন্যই আমার মূলত ওই জায়গায় নিয়ে আসছে। কারণ লাইট বুকিং দিয়েছেন দেখে আপনি আমার নিছেন, না আমার কেন নিতেন। তো এই জন্য আমাদের যারা এখন নতুন প্রজন্ম যারা আসতেছে তাদেরকেও আমরা বলবো যে আমরা সব সময় আমাদের অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলোর আমরা শ্রদ্ধা করব, শ্রদ্ধা করলে আমাদের লক্ষ্যস্থানে পৌঁছায় দিবে একদিন। পেশা হিসেবে কেউ চাইলে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে বিদায়ী তো আমরা এ পর্যন্ত টিকে আছি। কারণ যদি সুযোগ না থাকতো আমিও তো এতদিন টিকতাম না। আমার প্রায় 29-30 বছর রানিং চলতেছে।
যদি সুযোগ না থাকতো, এবং আমরা তো দাপটের সহিত বলতেছি যে আমরা আমাদের পেমেন্ট তো আর খারাপ না, আমরা তো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিতেছি, তারাও যদি চেষ্টা করে তারাও এই জায়গায় আসতে পারবে, আসার মতো অনেক সুযোগ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, শুধু লাইট শ্রদ্ধা করলে হবে না, সেটে যারা অন্য অন্য সাইডে ধরেন 18টা সংগঠন আছে, 18টা কি 19টা সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনেরই আমি কেউরও অবহেলা করতে পারবো না। আমার সবাইকে শ্রদ্ধার সহিত দেখতে হবে, সম্মানের সহিত দেখতে হবে, তাহলে হলো আমার লক্ষ্য উদ্দেশ্য সঠিক জায়গায় আমার পৌঁছাবে। এখন আমি যদি মনে করি যে আমি একজন লাইট গ্রাফার, একজন প্রোডাকশনের কাজ করতেছে, ওরে আজকে আমি অসম্মান করলাম, কালকে ওই লোকটাই ধরেন একজন প্রডিউসারের কাছে গিয়ে বলবে যে এই টিমটা নিয়েন না। তার কারণ একটা প্রোডাকশনের লোক একজন প্রডিউসারের কাছে যত সহজে যাইতে পারে, আমরা কিন্তু এত সহজে যাইতে পারি না। আমি যেটা ফিল করি যে একজন প্রডিউসারের কাছে একজন প্রোডাকশনের লোক সহজে যাইতে পারে, একটা চা নিয়ে দিয়া দাঁড়াইলো, দাঁড়াইয়া উনি চাটা খাইতে আসে আর বলতেছে যে এই টিমটা ভালো না, তাইলে কিন্তু আমি আজকে কাজ করলাম, কালকে এখান থেকে আউট হয়ে গেলাম। আর আমি যদি ওর সাথেও সম্পর্কটা ভালো করি, তাহলে ও আমার নামে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বলবো ভাই টিমটা পারফেক্ট, এই টিমটা নিয়ে সবসময় কাজ করতে হবে। তাহলে আমার লক্ষ্যটা কোথায় দাঁড়াইলো, আমার জায়গাটা আরো স্থায়িত্ব হইল। এই জন্য আমি বলবো কেউ কেউ ছোট চোখে না দেখে সবাই সমান চোখে দেখতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে চলে যেতে পারবো আশা করি। আপনি যে সিনেমাগুলো যে গ্রাফার হিসেবে থাকেন, এই সিনেমাগুলো দেখা হয় পরবর্তীতে? নিজে কেমন কাজটা ভালো করলেন না খারাপ করলেন, বা যে কোনো কারণে সিনেমা সেই সিনেমা বা অন্য সিনেমা, বাংলাদেশের সিনেমা দেখা হয় কিনা? আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় সিনেমা দেখা হয় না। আর যেই সিনেমাটা বানান, যে সিনেমার আপনি অংশ থাকেন, সেই সিনেমার এখন আমাদের এখানে যেটা একটা নিয়ম বলি বা একটা সেলিব্রেশন বলি, সেটা হচ্ছে আপনার আমরা প্রিমিয়ারের আয়োজন করি জি, প্রমোশনের জন্য বা সিনেমার কলা কৌশলীদেরকে নিয়ে একটা প্রিমিয়ার করা হয়। আপনিও ওই সিনেমার একজন অংশ, কোর ডিপার্টমেন্ট হেড একজন ব্যাপার হিসেবে। এই প্রিমিয়ারগুলোতে কি আপনি আপনার টিম সহ দাওয়াতগুলো পান, প্রোডিউসার বা ডিরেক্টরের দিক থেকে? খুব কম সময়ে পাই আসলে, টিম পাই না, অনেক সময় আমরা পাই যারা মেইন কিছু কিছু আছে, ওই টিমগুলো পাই। যেমন আমি রিসেন্টলি যে ছবিগুলো করতেছি এগুলো পাইতেছি। আমি গত ঈদে আমার প্রিয়তমা গেছিল, প্রিয়তমা প্রিমিয়ার হয়েছিল, বা আমরা একসাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা এটা আমাদের জন্য খুব বড় পাওয়া, খুব বড় পাওয়া। আমার মনে হয় এই ডিজাইনটা হওয়া উচিত। প্রিয়তমার টিম আপনাদেরকে যেভাবে নিয়ে রিকগনাইজ করছে, প্রিমিয়ারে ডেকে নিয়ে গিয়ে জি একদম মহামান্য রাষ্ট্রপতির পাশে দাঁড়ায় আপনার ছবি তুলছে, এটার থেকে মনে হয় বড় পাওয়ার কিছু হতে পারে, আর কিছু হইতে পারে। অন্যান্য প্রোডিউসার ডিরেক্টর যারা আছে তারা যদি এগুলো নেয়, এগুলো সম্মানের, এটার জন্য আসলে কাজ করতে এটা আসলে আস্তে আস্তে এখন চালু হইতেছে। এখন মানে দেখতেছি সামনে যে ছবিগুলো আসতেছে আসবে ওগুলা প্রিমিয়ার হইতেছে, বা তখন আমরা ইনভাইট পাইতেছি। ভাই আর আমি একটা জিনিস দেখছি সেটে, সেটা হচ্ছে যে অনেক সময় আপনাদের শুটিং শেষ হওয়ার পরে, আমি আমার সময়ও দেখছি, অনেক জায়গাতে দেখছি, আপনারা আপনাদের দিক থেকে একটা নিয়ম বলেন যে নাইট বিট। এটা কি আসলে লিখিত নিয়ম কোনো? কারণ আপনারা তো শুটিং পারপাসেই কাজ করতেছেন, শুটিং এর প্রয়োজনেই সেটা নাইট হচ্ছে, আপনি একটা ডে রেমুনেশন আসতেছেন, আপনার টিম, আপনি, অন্যান্য সবাই। তো এই নাইট বিল্ডিং আসলে মানে কোনো সংবিধান নাকি আসলে এটা এক্সট্রা যে টাইম কাজ করলাম এটা আবার নাকি এটা আসলে মানে কেন বা কিভাবে? আসলে হয়েছে কি,
পৃথিবীর সব জায়গায় একটা টাইম আছে, কাজের একটা নিয়মতান্ত্রিক আছে, কিন্তু আমাদের এখানে ওই আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, যদি ইন্ডিয়াও আমি কাজ করছি, ওদের নিয়মতান্ত্রিক দেখছি একদম 1টা বাজবে তারা ব্রেক দিয়ে টেকনিশিয়ানরাই চলে যায়, 1টা বাজবে ব্রেক দিয়ে চলে যায়। তো আমাদের এখানে ওই যে আমরা সবসময় একটা জায়গায় থাকি যে আমাদের বাজেট স্বল্পতা, তো আমাদের কাজ একটু বেশি করতে হবে। আমরাও আসলে মানবিক দিকগুলো চিন্তা করি, আমরাও বলে যে আচ্ছা ঠিক আছে আমরা করে যাই। আমরা অনেক সময় দেখা গেছে ঠিক মতো খাবারের টাইমও পাই না, দেখা গেছে যখন নিজের দায়বদ্ধতার মধ্যে থাকি তখন বোঝা যায় যে আমরা গ্রাফাররা মনে করতেছি যে একটা সিকোয়েন্সের লাইটটা যদি করি ঠিকঠাক খাইতেছে, আমরাই অনেক সময় বলি যে ভাই আপনারা খাইয়ে নেন, আমরা লাইটটা করে নিই। বা ওনারাও বলে যে ভাই আমার কাজের একটু প্রেশার আছে, আজকে 5টা সিকোয়েন্স নামাইতে হবে, আপনারা লাইটটা করেন, গ্যাপে গ্যাপে খাইয়ে নেন। আমরাও আসলে ওইটা মাইনা নিই, কিন্তু আসলে কোথাও এরকম নিয়ম নাই, সব জায়গায় একসাথে ব্রেক দিয়ে একসাথে খাওয়া দাওয়া করে। তো আমরা ওই জায়গা থেকে কি করি, আমরা ব্রেকটা নিই না, তখন নিজের দায়বদ্ধতা থেকে আমরা কাজটা করে যাই, যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্ক জায়গা থেকে আমরা কাজটা করে যাই। তখন কি হয়, দেখা গেছে করতে করতে আমাদের রাত্র 1টা-2টা বাজে যায়। তো 1টা-2টা পর্যন্ত আসলে নিয়ম না, আমাদের কর্তৃপক্ষের আছে, একটা নিয়ম আছে যে 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করা। হ্যাঁ, কর্তৃপক্ষ বলতে হলে আগে যারা করে আসছে, আমাদের পূর্ব সিনিয়ররা যারা করে আসছে, সংগঠনের সবার একটা নীতিমালা, সংগঠনের নীতিমালাও করছে, নীতিমালা থেকেও আছে 11টা পর্যন্ত করা। তো এখন নীতিমালাটা আমরা আমাদের সংগঠনগুলো দুর্বল দেখে আমরা নীতিমালাটা ফলো করতে পারতেছি না যার যার জায়গা থেকে। হ্যাঁ, তা আমরা 1টা-2টা পর্যন্ত 3টা পর্যন্ত করতেছি, ভোর 6টা পর্যন্ত করতেছি। কোনো জায়গা আছে দেখা গেছে সত্যি কথা বলতে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি। আপনি দেখেন একটা লাইটের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আপনি যদি 5 বার টানাটানি করেন আপনি পারবেন না, কিন্তু আমাদের এডি সারাদিন এই স্ট্যান্ডগুলো টানাটানি করতে আছে, সারাটা দিন। একটা ছেলে কোথাও যায় বসতে পারতেছে না, 4টা-5টা লোক যায়, 8টা-5টা-6টা লোক যদি যায় সারাদিন এই স্ট্যান্ড, এটা থেকে এটা নেয়, এটা থেকে এটা নেয়, এই লাইট এটা এত বড় বড় লাইট, এটা থেকে এটা নেয়, এটা থেকে এটা নেয়, কোথাও কিন্তু তাদেরকে আমরা বসার টাইম দিতেছি না। তারপরেও আমরা আসলে ঠিকমতো খাবারও ঠিকমতো খাইতে পারি না। হ্যাঁ, তারপরে যাই হলো এটা খাবারটা আসলে খাবার তো আসেই, খাবার তো দেয়, কিন্তু আমরা মানবিক দৃষ্টি থেকে যে আমরা আসলে খাই না। আমরা সিনিয়ররা বলি যে কাজগুলো করো, শেষ করতে হবে। একটা পর্যায়ে যাইয়া দেখা যায় যে আমরা ওভার টাইম করি, অনেকে আসলে ওভার টাইমের সিস্টেমটা কি ওটাও জানে না, যে 11টার পরে যে অনেকে আছে, আবার অনেকে জানে। হ্যাঁ, 11টার পরে যে একটা পেমেন্ট দিতে হবে এটা অনেকে জানে না। তো এখন একটা লোকেরা আপনি কয় ঘন্টা কতক্ষণ কাজ করাবেন? আমরা তো রোবট না, আমরা তো মানুষ, তো কাজ তো আর চলে না। আর প্যাডে ঠিকঠাক মতো থাকলে কিন্তু রথ আর চলে, কারণ অনেক সময় প্যাডও ঠিকঠাক মতো, অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে 10টা-11টা বাজে আপনি যদি উত্তরা শুটিং প্যাক আপ করেন, শুটিং প্যাক আপের পরে ওই পোলাটা রাত্রে টাকা পাইলে হলো 1000। এখন এইটা নিয়ে খাইতে আসলে হয়তো মগবাজার খাইতে যেতে হয়, কারণ মগবাজার তাজ যদি আপনি তাজ হোটেলে ঢুকেন ওইখানে 300-400 টাকার নিচে খাইতে পারেন। অনেক সময় দেখা গেছে এই পোলাপাইনগুলো না খাইয়ে থাকে। তা আমি একটা জিনিস বলবো, যদি সেটে যদি খাবারটা যায় হয়তো 100 টাকা করে খাবারের বাজেট পড়বে, তাহলে ওই ছেলেটা আর ওই 500 টাকা দিয়ে তাজা আর খাওয়া লাগে না, 100 টাকার বিনিময়ে ওইখানে খাবারটা হয়ে যায়। এখন অনেকে দেখা গেছে ওই যে 500 টাকা দেওয়ার ভয়ে ওই ছেলেটা সারাটা না খাইয়ে থাকে, আর তো কোনো কিছু পায় না। ওই মুহূর্তে হয়তো রাস্তার দোকানে হয়তো চা বিস্কুট পায়। এখন চা বিস্কুট খাইয়া কতক্ষণ থাকা যায়? আমি একটা জিনিস মনে করি, অনেক সময় একটা এই প্রোডাক্টের উপর এটা অভিশাপ চলে আসে নিজের জায়গা থেকে, তাহলে আর এই কাজটা করলাম, এত পরিশ্রম করলাম, এর রাইতে ফেঁকা হলো, নিজের খাওয়া দাওয়া খাইলাম না, নিজের যে একটা অভিশাপ আমার কাছে মনে হয় যে তখন যাই একটা অভিশাপ লাগে যে
যারা কাজ করতেছে, যারা এই যে এরা তো এক হিসাবে লেবার হচ্ছে, যারা এই যে লাইটে যারা কাজ করতেছে বা প্রোডাকশন আরো আরো টিম আছে, সবাই সবটি অনেক সময় না খাইয়া থাকতে হবে। তো এই সিস্টেমটারে একটু আমি যদি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জানানোর দরকার যে আসলে অ্যাটলিস্ট খাবারটা অন্তত দরকার, আর রাত্রে 11টার পরে কাজ করলে ওভার টাইমটা যেন একটু করা যায়। আর আমাদের যে স্বীকৃতি, আমরা জোরভাবে বলতেছি যে 18টার সংগঠন বা 17টার সংগঠন, যে কয়টা সংগঠন আছে এই সংগঠনগুলা প্রত্যেকটা সংগঠনের সম্মানিত করলে সবাইকে যেন এক চোখে দেখি, যে আমাদের যারা আছে তাদেরকেও যদি এই সম্মানিতটা দেয়, তাইলে আমরা এই কাজের গুণগত এখন তো করতেছি না তা না, এখনো করতেছি, চেষ্টা করতেছি, তখন মনোবল আরও বাড়বে যে না আমি এই কাজটা যদি ভালো করি আমার এটার একটা স্বীকৃতি আসবে, তখন প্রতিযোগিতামূলক কাজটা হবে, কার থেকে কে ভালো করতে পারে, কার থেকে কে ভালো করতে পারে। এখন অনেক সময় দেখা গেছে রাত্র যখন 10টা বাজে, 10টার পরে আমরাও গাছ দিয়ে যাই, তখন না 10টার পরেও একটা সিকুয়েন্স আছে, ওই সিকুয়েন্সটাও আমরা ধরার চেষ্টা করবো যে না এই সিকুয়েন্সটাও ভালো করতে হবে। তার কারণ কখন কোনটা লাগে যাবে সেটা তো বলা যায় না, ওই 10টার পরে সিকুয়েন্সটা হয়তো ঘুমের সিকুয়েন্সটাই জায়গায় উঠতে পারে, তখন আমরা প্রতিযোগিতামূলক কাজ করার চেষ্টা করবো। আমাদের গ্রাফাররা যারা আছে এবং যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকেও বলবে যে না তোরা আরেকটু অ্যাক্টিভ হ। তারপরে যায় যে আপনারা সেফটির বিষয়টা বলতেছেন, সেফটির বিষয়টা আমরাও চেষ্টা করতেছি এবং সংগঠন, প্রত্যেকটা সংগঠন থেকে এই উদ্যোগটা নেওয়া উচিত যে আমরা সেফটিভাবে কাজ করার চেষ্টা করব। আমাদের অনেকে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের সেফটির কারণে আমাদের একটা ছেলে মারাও গেছে। তো এটা আসলে যদি ওই সেফটিটা থাকতো তাহলে এই এত বড় দুর্ঘটনাটা হইতো না। তো আমি প্রত্যেকটা সংগঠনে যারা কর্তৃপক্ষ আছে, আমি আমার গার্ডিয়ান যারা আছে, আমি তো আর গার্ডিয়ান না, আমার উপরেও আরও গার্ডিয়ান আছে, আমার যারা গার্ডিয়ান আছে আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনারা সবাই সচেতনভাবে আমরা সচেতন করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপগুলো যেন নেয়, এটা আমি আশা করি। আমরা সিনেমার গল্পটা শুনলাম, এই যে সিনেমায় লম্বা লম্বা শিডিউল দেন, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, পরিবার কি কখন সময়টা দেন? নিশ্চয়ই পরিবার আছে না, পরিবারকে সময়টা কিভাবে দেন? পরিবার আসলে ভাবিকে কিভাবে মেইনটেইন করেন? ভাবি কি আপনাকে আদৌ 20 দিনে 30 দিনে একবার দেখতে পায়? না, পরিবার আসলে হয়েছে কি, আমি আমার মনে আছে আমি বিয়ে করে আপনার যেদিন বিয়ে করছি এর পরের দিন আমি ঢাকা চলে আসছি, তার কারণ আমার কাজ ছিল। তো ঢাকা আসার পরে আমি আবার ধর না পায় 1 সপ্তাহ পরে আমি বাড়িতে গেছি, যাই হোক মনে হয় 2 দিন 3 দিন ছিলাম। তার কারণ হলো তখন আসলে কাজ পাগল ছিলাম, কাজকে ভালোবাসতাম, কাজের সাথে যুক্ত ছিলাম। তো এখন আমার পরিবারও জানিয়ে গেছে যে আসলে আমাদের কাজটাই এরকম, আমাদের লাইফটাই এরকম, আমরা আমাদের পরিবার যারা আমরা এইটার সাথে, শুধু আমি না, আমাদের রিলেটেড যারা আছে 18 সংগঠনের সবারই একই অবস্থা, আমি শুধু আমার কথা বলতে পারি না। তো সবাই এখন জানা গেছে বা সবাই মাইনে নিতেছে যে না আমাদের পেশাটাই এরকম, আমরা ওই যে সকালে যাব রাতে 2টা 3টা বাজে বাসায় আসবো, এটাই আমাদের সিস্টেম। আমার মনে হয় যে আপনার সঙ্গে যদি আমি কথা বলি, আপনাকে যখন প্রথম ফোন দিলাম আমি, আপনি বললেন যে ভাই কি বলবো, কিন্তু এখানে আসার পরে পডকাস্ট শুরু হওয়ার পরে প্রথম প্রশ্ন করার পরে আপনি প্রায় 20-25 মিনিট টানা একা কথা বলছেন। আমার মনে হয় যে আমি যদি আরো প্রশ্ন করি আপনি আরো উত্তর দিতে পারবেন, এবং একটা প্রশ্নের বিপরীতে আপনি 20-30 মিনিট কথা বলেন। আমাদের ইন্ডাস্ট্রিটা এত ব্যাপক, এবং এই ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, মাঝখানে খারাপ সময় গেছে, এখন প্রচুর ভালো কাজ শুরু করছে, আপনার ব্যস্ততা বাড়ছে, আমাদের সবার ব্যস্ততা বাড়ছে, এই ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রচুর কথা বলার আছে। তো এই কথা বলার জন্য আমাদের হয়তো আরো একটা এপিসোড দরকার হবে, আরো একটা সিজনের দরকার হবে। হ্যাঁ, মানুষ ধৈর্য ধরে যাতে দেখতে পারে, এপিসোডগুলোকে যেন ছোট ছোট করতে হবে। তো এই এপিসোডের আমরা এখানে শেষ দিই, নাকি আপনি আরো আমার সঙ্গে থাকতে চান? আসলে যদি আমাকে বলেন, আমি প্রথমে আসলে নার্ভাস ফিল করছিলাম, যা আমার জীবনে আমি কখনো ক্যামেরার সামনে যাইনি, ক্যামেরার পিছনে থেকে
অনেক কথা বলতাম, অনেক আর্টিস্টেরও বলতাম যে এভাবে করেন বা অনেক বলতাম, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াই আমার অনেক ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, আমি কিন্তু দিতে যাইতাম না, তার কারণ আমি যে কি বলবো। তো এই যে এইটা তো হলো আমার জীবনের গল্প, আমি আসলে আমার জীবনে আমি কি করতেছি, কি করতে আসছি, কোথায় আসছি, আইসে এখন কি করতেছি, এটা তো আমার জীবনের গল্প। একদম এই হিসাবে যাই আমার কাছে এটা ভালোই লাগছে। ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো ভালো কথা হবে ইনশাল্লাহ। আমরা আড্ডা মারবো আবার। তাহলে আজকে এখানেই শেষ করলাম ইব্রাহিম ভাই।